আচ্ছা, আমি 1-2 মিনিট ওয়েট করছি, তারপর শুরু করছি। স্পটিং দ্য এরর করব এবং মিসলেনিয়াস করব, কারণ পরীক্ষার তো একেবারেই সংক্ষিপ্ত সময়। তো বিভিন্ন ধরনের এরর, এবং সেখানে যেটুকুনি যেটুকুনি যা বোঝানোর আছে তোরা সবার প্রথমে চেষ্টা করবি, তারপরে আমি বলে দেব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু বলো? হ্যাঁ স্যার, দেখা স্ক্রিন যাচ্ছে। ভিজিবল? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। একদম আমি একটা একটা করে গ্রামার নিয়ে আলোচনা করব, এক একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং তার উপর যে গ্রামাটিক্যাল অ্যানালিসিসের যে জায়গাগুলো আছে সেটা বলার চেষ্টা করব। আমি নিজেও মোবাইল থেকে জয়েন করছি, তোমরা মাইক অন করেও উত্তর দিতে পারো, আদারওয়াইজ তোমরা চাইলে ইয়েও করতে পারো, মানে কমেন্ট বক্সেও লিখতে পারো। জয়েন হচ্ছে না, দেখবো জয়েন ফ্রম ব্রাউজার। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে কি, দিস laboratory of physics is not only equipped with all state of the art instruments but also with outstanding physicist। কি ভুল আছে? এনিওয়ান, কি ভুল আছে? ওই ফিজিসিস্টস। না, ফিজিসিস্ট ঠিক আছে। আর কিছু? স্যার ইনস্ট্রুমেন্টস ওইখানটা। ফিজিক্স ল্যাবরেটরি। ফিজিক্স ল্যাবরেটরি, দ্য ল্যাবরেটরি অফ ফিজিক্স, একই ব্যাপার, দুটোই হতে পারে। আচ্ছা, স্যার নট অনলি অকুপাইড, ওটা ভার্ব আছে এদিকে, বাট অলসোটা শুধু উইথ আউটস্ট্যান্ডিং ওইটাই রয়েছে আর কি, সেইটাই। তাহলে কি হবে? বাট অলসোর পরে অবশ্য একটা ভার্ব আনা উচিত ছিল। কিন্তু ভার্ব তো নেই। আচ্ছা, তুমি তবু কাছাকাছি গেছো, একটা উত্তরের কাছাকাছি গেছো। আমি নিয়মটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, এগুলো হচ্ছে পেয়ার কনজাংশন, যেমন নট অনলি, তার সাথে ব্যবহৃত হবে বাট অলসো। মাথায় রাখবে, নট অনলি আর বাট অলসোর পর সবসময় সেম পার্ট অফ স্পিচ বসবে। কি বললাম? নট অনলি এবং বাট অলসোর সাথে সবসময় সেম পার্ট অফ স্পিচ বসবে। মানে নট অনলির ইমিডিয়েট পরে যদি নাউন থাকে, তাহলে বাট অলসোর ইমিডিয়েট পরে নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন নাউনের জায়গায় বসতে পারে, তাহলে এখানে নাউন এখানে প্রোনাউন দুটোই হতে পারে। এটা হচ্ছে প্রথম এ ঘর, প্রথম যে সিচুয়েশন।
মনে করো কারোর মাইক অন আছে, অফ করে দাও। মনে করো, হ্যালো, আমি খেয়ে উঠে ফেলেছি। আচ্ছা দেখো এবার যদি আরে ভাই মাইকটা অফ করো না তোমাদের। হ্যালো, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে নট অনলির পরে ভার্ব আছে, তাহলে বাট অলসোর পরেও তোমার ভার্ব থাকতে হবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আচ্ছা যদি দেখা যায় বলো তো এদেরকে, একটা মিনিট দাঁড়াও তো সবাই। আচ্ছা তোমাদের কোনো একজনের মাইক অন আছে, একটু অফ করো। রাজা মাইক অন করে রেখেছো, স্বরূপ মাইক অফ করে দে বাবা। মানে মাইক অন করা থাকলে তোরা, আমি বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে, কিন্তু আমার সমস্যাটা কি হচ্ছে, আমি আমার নিজের কথা দ্বিতীয়বার শুনতে পাচ্ছি। ঠিক আছে, যার যখন প্রশ্ন করার থাকবে সিম্পলি মাইক অন করবি। আই হ্যাভ নো অবজেকশন, বাট ওয়ান্স ইউর কোয়ারিজ ইজ ওভার প্লিজ সুইচ অফ দ্য মাইক। ওকে, সো ইট উড বি মানে মানে আই উইল বি এবল টু কন্টিনিউ উইথ ক্লাসেস। এনিওয়ে চলো, তো যেটা বলছিলাম, এবার সি কন্ডিশন হচ্ছে, মনে করো নট অনলির পরে প্রিপোজিশন আছে, তাহলে বাট অলসোর পরেও তোমার প্রিপোজিশন হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এমনকি নট অনলির পরে যদি অ্যাডভার্ব থাকে, বাট অলসোর পরেও অ্যাডভার্ব থাকতে হবে, অথবা ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি, এরকমটা নয় যে নট অন মানে অনেক, এটা হচ্ছে নিয়ম যে নট অনলির পর যা বাট অলসোর পর তাই হওয়া উচিত। কিন্তু অনেক সময় ধর এরকম দেখলি, নট অনলির পরে তোর ভার্ব দেয়া আছে, কিন্তু বাট অলসোর পরে তোর আছে হচ্ছে একটা, মনে কর নাউন আছে, একটা প্রিপোজিশন আছে, একটা প্রোনাউন আছে, আর মনে কর একটা অ্যাডভার্ব আছে। ঠিক আছে, এইবার বাট অলসোর পরে তো ভার্ব নেই, এবার তুই তো নতুন করে ভার্ব আনতে পারবি না। তখন তোকে উল্টোটা দেখতে হবে, তখন দেখতে হবে বাট অলসোর পরে কি আছে, প্রিপোজিশন। তখন চেষ্টা করতে হবে নট অনলির পরে প্রিপোজিশন আনার। মানে বিষয়টা কখনো এরকম নয় যে নট অনলির পরে যা আছে বাট অলসোর পরে তাই আনতে হবে, বা বাট অলসোর পরে যা আছে নট অনলির পরে তাই আনতে হবে। মূল হচ্ছে দুটোর ক্ষেত্রে আমাকে সেমনেস আনতে হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে হয়তো নট অনলির পরেরটা চেঞ্জ করতে হবে, কোনো সেন্টেন্সের ক্ষেত্রে হয়তো বাট অলসোর পরেরটা চেঞ্জ করতে হবে। এবং বলে রাখি, কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনের প্যাটার্ন এরকম হয় যে বাট অলসোর পরে যেটা আছে নট অনলির পরে সেটা দিতে হয়। এটা কোনো নিয়ম না, কিন্তু কোশ্চেন গুলো এমন ভাবে সেট করা থাকে। এমনিতে তো আমরা বাম দিক থেকে ডান দিক পড়ছি, তাহলে সেই দিক থেকে নট অনলির পরে যা আছে বাট অলসোর পরে সেটা লেখা উচিত। কিন্তু সেন্টেন্স গুলো এরকম দেয় যে বাট অলসোর পরে হয়তো লিখে দিল হচ্ছে তোমার প্রিপোজিশন, বা তোমার নট অনলির পরে লিখে দিল ভার্ব, আর বাট অলসোর পরে একটাও ভার্ব নেই। এবার তখন তো তুমি আর মানে ভার্ব নতুন করে আনতে পারবে না, তখন তোমায় দেখতে হবে বাট অলসোর পরে কি আছে। তো তখন বাট অলসোর পরে যেটা আছে নট অনলির পরে সেটা আনতে হবে। আমরা যদি এই সেন্টেন্সটাকে একবার লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে দেখবে এখানে আছে যে বাট অলসোর পর রয়েছে উইথ প্রিপোজিশন। তাহলে এখানে নট অনলির পরে কি কোনো প্রিপোজিশন আছে? দ্য ল্যাবরেটরি অফ ফিজিক্স ইজ নট অনলি ইকুইপড উইথ। তাহলে আমাকে চেষ্টা করতে হবে এই উইথটাকে নট অনলির পরে আনতে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে আনা যাবে? জাস্ট ইকুইপ শব্দটাকে নট অনলির আগে নিয়ে এসো। ইকুইপ যদি নট অনলির আগে চলে আসে, তাহলে নট অনলির পরে কি হয়ে গেল, তোমার
উইথ চলে এলো, তাহলে অ্যান্সার হলো দিস ল্যাবরেটরি অফ ফিজিক্স ইজ ইকুইপড নট অনলি উইথ বাট অলসো উইথ। তবে এখানে এখানে একটা কাকতালীয় ভাবে দুটো জায়গায় উইথ হয়েছে, তার মানেটা কিন্তু এইটা ধরো না যে এখানে উইথ হলে এখানেও উইথ হতে হবে, বা এখানে অফ হলে এখানে অফ হতে হবে। এটা ঘটনাচক্রে কাকতালীয় ভাবে মিলেছে। মূল কথা প্রিপোজিশন, এখানে উইথ এখানে অফ হতে পারে, এখানে অফ এখানে ফর হতে পারে। মানে এক্ষেত্রে মিলে গেছে, মানে পরীক্ষায় একটা জায়গায় তুমি ফর আরেক জায়গায় অফ দেখলে ভাবলে না সেটা নয়, অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। অফ, ফর, উইথ যে কোনো প্রিপোজিশন হতে হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে দুটো প্রিপোজিশন সেম আমরা পেয়েছি। ক্লিয়ার এই অবধি কি ক্লিয়ার নয়? এই প্রশ্নের উত্তর ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার। ওকে, 2 নম্বর প্রশ্নটা ট্রাই করো। No method of making other people agree to your viewpoint is as effective as this method. No method of making other people agree to your viewpoint is as effective as this method. স্যার সো এফেক্টিভ অ্যাজ সো অ্যাজ হবে স্যার। So as হবে কেন? কারণ হচ্ছে কি স্যার নেগেটিভের জন্য সো অ্যাজ। আচ্ছা, নো এর জন্য সো অ্যাজ। আচ্ছা, সবার প্রথম তোমাদের ভুলগুলোকে আগে একটু রেকটিফাই করি, হ্যাঁ, তারপর আমরা নতুন কনসেপ্টে যাব। তোমরা যে উত্তরটা দিয়েছো সেটা ভুল নয়, কিন্তু পরীক্ষার জন্য ভুল। তো একটা পার্থক্য হচ্ছে অ্যাজ অ্যাজ ভার্সেস সো অ্যাজ। বুঝে নাও, ধরো বলা হলো হি ইজ সো রিচ অ্যাজ, ধরো বলা হলো অ্যাজ বিল গেটস বা অ্যাজ আই অ্যাম বা অ্যাজ আই। অ্যামটা লিখলেও হয়, না লিখলেও হয়, এখানে কিন্তু মি হবে না, ঠিক আছে? এখানে কিন্তু মি হবে না। একটা মিনিট, ছোট লিঙ্ক পাইনি এখনো, 1 মিনিট, একটা লিঙ্কটা আমি দিয়ে দিই ওদের, হ্যাঁ। চলো, বলা হচ্ছে কি হি ইজ সো রিচ অ্যাজ আই। এবার এই সেন্টেন্সটা ঠিক না ভুল এটা আমরা পরে দেখছি। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে হি ইজ নট সো রিচ অ্যাজ আই। মি হয় না কিন্তু, হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্টে তুলনা হচ্ছে। এটা 2 নম্বর সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই বা অ্যাজ আই অ্যাম। 4 নম্বর সেন্টেন্স হচ্ছে হি ইজ নট অ্যাজ রিচ অ্যাজ আই বা অ্যাজ আই অ্যাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যামটা দেওয়া উচিত, অনেক ক্ষেত্রে এটা রিডিউস ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। এই যে 4টে সেন্টেন্স আছে, মাথায় রাখবে সো অ্যাজটা শুধুমাত্র নেগেটিভের জন্য ব্যবহৃত হয়, তবে অ্যাজ অ্যাজটা শুধু পজিটিভের জন্য ব্যবহৃত হয় না। পজিটিভের জন্যও ব্যবহৃত হয়, নেগেটিভের জন্যও ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাজ অ্যাজ এটা তুমি নেগেটিভ পজিটিভ নির্বিশেষে দুটো বাক্যের ক্ষেত্রেই করতে পারো, কিন্তু সো অ্যাজটা শুধুমাত্র নেগেটিভে করতে হবে। তাহলে সেই নিরিখে আমরা যদি নির্বাচন করি, প্রথম সেন্টেন্সে নো অথবা নট নেই, তাই জন্য সো অ্যাজ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সো অ্যাজটা বসবে না।
দ্বিতীয় সেন্টেন্সটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভের সাথে সো অ্যাজ বুঝতে পারে, তাহলে এই সেন্টেন্সটা ঠিক আছে। হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই, পজিটিভ সেন্টেন্সে অ্যাজ বুঝতে পারে, এটাও ঠিক আছে। আবার নেগেটিভ সেন্টেন্সেও অ্যাজ বুঝতে পারে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে তোমাদের মধ্যে একজন যেটা উত্তর দিল যে স্যার এখানে যেহেতু নো মেথড আছে, নেগেটিভ আছে এবং এখানে অ্যাজ আছে, সেটা ভুল। এটা ভুল নয়, নেগেটিভে অ্যাজ বুঝতে পারে এবং তুমি যে উত্তরটা দিয়েছো সো অ্যাজ, সেটাও বুঝতে পারে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে একটা মিনিট, হ্যাঁ সব্যসাচী আমি একটু ক্লাসে আছি, একটু 11:30টার পর হ্যাঁ কল স্যার করছি। এগ্রি ওয়ান হবে কি? না না না, আচ্ছা আমি যে কনসেপ্টটা পড়লাম সেটা ক্লিয়ার কিনা আগে বলো, তারপরে আমি এভরিওয়ানে যাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা বুঝলে তো যে সো অ্যাজ আমরা সব ক্ষেত্রে হতে পারি। আচ্ছা, স্যার আর আর কোনো? এগ্রি টুটা ভুল আছে মনে হচ্ছে। না, হ্যাঁ স্যার, অন অন পয়েন্ট হবে তো, এগ্রির পরে পয়েন্ট থাকলে স্যার অন হয় সাধারণত। সাধারণত অসাধারণত নয়, কোথায় এখানে কি আছে? এগ্রি টু ইয়োর ভিউ পয়েন্ট, না ভিউ অসুবিধার পয়েন্ট। কিছু নেই। আরে এগ্রি টু হতে পারে, এগ্রি উইথ হয় পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। এগ্রি টু, এগ্রি উইথ, এগ্রি ওয়ান, তিনটে অন, বসে। হ্যাঁ হ্যাঁ, তিনটে বসে, আমি তিনটের পার্থক্যও বলে দিচ্ছি। আচ্ছা সবার আগে এটার উত্তরে চলে আসি, এটার উত্তর কি হবে? এটার উত্তর বুঝতে গেলে আমাকে অ্যাডজেক্টিভের দু তিনটে কনসেপ্ট একসাথে করতে হবে। কি কি সেটা দেখো। সবার প্রথম হচ্ছে এনি ভার্সেস এনি আদার। আচ্ছা আমাদের কিন্তু প্রশ্ন খুব কম হবে, কিন্তু কনসেপ্ট অনেকগুলো হয়ে যাবে। একটা প্রশ্নের তোমরা 3-4টে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। অল ভার্সেস অল আদার, এই দুটোর আগে পার্থক্য করে নি। আচ্ছা এনি মানে সব কটা, আর এনি আদার মানে একটা বাদ দিয়ে, নিজেকে বাদ দিয়ে সব কটা। কিরকম? মনে করো এই ক্লাসরুমে, এটা একটা ক্লাসরুম, এই ক্লাসরুমে 10 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে রাহুল হচ্ছে সব থেকে ভালো। তাহলে বলো রাহুল কজনের থেকে ভালো? 9 জন। 9 জনের থেকে। তার মানে রাহুল তো 10 জনের থেকে ভালো হতে পারে না, কেন? কারণ রাহুল তো নিজের যা নিজে তাই, রাহুল তো নিজের থেকে ভালো হতে পারে না। তাহলে এই যে নিজেকে বাদ দিয়ে বাকিদের থেকে ভালো, নিজেকে বাদ দিয়ে বাকিদের থেকে ভালো, এটার জন্য আমরা এনি আদার ব্যবহার করি। হ্যালো, হ্যাঁ একটু পরে কল করো, সবাই তো জয়েন করছে প্রায়, তোমার একটু নেট চেক করো, কিছু ইস্যু আছে, ঠিক আছে। আচ্ছা তো দেখো, যেটা বলা হচ্ছে যে এই একজনকে বাদ দিয়ে, নিজেকে বাদ দিয়ে, নিজেকে এক্সক্লুড করা, এটাকে বলা হয় হচ্ছে এনি আদার অথবা অল আদার। আমি একটা সেন্টেন্স দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। ধরো বলা হলো সচিন ইজ আ বেটার ব্যাটসম্যান, বা এখন ব্যাটার বলে, দেন এনি প্লেয়ার, বা প্লেয়ার্সও করতে পারো, ইন ইন্ডিয়া। সচিন ইজ আ বেটার ব্যাটার দেন এনি প্লেয়ার, অথবা সচিন ইজ বেটার দেন এনি ব্যাটার, এখানে করে দাও এনি ব্যাটার, আরো ভালো হবে সেন্টেন্সটা শুনতে। এনি ব্যাটার ইন ইন্ডিয়া। এবার ভারতবর্ষে মনে করো 11 জন ব্যাটার আছে, তাহলে সচিন কজনের থেকে ভালো? 11 জনের থেকে না 10 জনের থেকে? কজন? 10 জনের থেকে। 10 জন, তখন হবে হচ্ছে এনি আদার। হ্যাঁ, এনি এবার আদার ধরো, হবে। প্রশ্নটা থাকলো সচিন ইজ বেটার দেন এনি ব্যাটার ইন পাকিস্তান।
এবার দেখো, মনে করো পাকিস্তানে 11 জন প্লেয়ার আছে বা ব্যাটার আছে, সচিনের পক্ষে কজনের থেকে ভালো হওয়া সম্ভব, 10 জন না 11 জন? 11 জন। 11 জন, তার মানে সবাই। তো তখন এনিটা ঠিক আছে। সেম পার্থক্য অল আর অল আদারের মধ্যে। ধরো বলা হলো দ্য গ্যাঞ্জেস ইজ হোলিয়ার দেন অল রিভার্স ইন ইন্ডিয়া। তাহলে ভারতে মনে করো 100টা নদী আছে, তাহলে গঙ্গা কটার থেকে পবিত্র? 100টা না 99টা? জ- 99। জগা মাহাতো একটু 99। মিউট করো। 99। 99। তাহলে উত্তর হচ্ছে অল আদার রিভার্স ইন ইন্ডিয়া। কিন্তু ধরো বলা হলো দ্য গ্যাঞ্জেস ইজ হোলিয়ার দেন অল রিভার্স ইন উগান্ডা। তাহলে উগান্ডায় তো আর নদী, গঙ্গা নদী বয়ে যায়নি। তাহলে উগান্ডায় মনে করো 100টা নদী আছে, তাহলে গঙ্গা কটার থেকে পবিত্র হতে পারে? 100টার থেকেই। তখন হচ্ছে অল আদার্স। এবার এত কিছু পড়ালাম কেন? এইরকমই একটা পার্থক্য আছে, নো ভার্সেস নো আদার। ঠিক আছে, যেটা এই প্রশ্নের উত্তর। একটা কোশ্চেন পড়বো যখন, সেটা নিয়ে যত কনসেপ্ট আছে পুরোটা আলোচনা করে নেব। নো মানে কোনোটাই নয়, আর নো আদার মানে এইটা বাদে কোনোটাই নয়। ভালো করে ভেবে দেখো। আরে ভাই, মাইকটা অফ করো না, এতবার কেন বলতে হচ্ছে তোমাদের? স্যার তখন থেকে বারবার বলছে মাইক অফ করতে, মাইক তো কেন অন করে রেখেছো? অসুবিধা হচ্ছে সবার ক্লাস করতে। একটু খেয়াল করো তোমরা। আমি নিজের কথা বারবার শোনাচ্ছি, একটা কনসেপচুয়াল আলোচনা। বারবার আমি তো রেকর্ড মানে ইয়ে করছি না, একটা কিছু দেখে শুধু রিডিং পড়ে যাচ্ছি না, না, আমাকেও ভেবে বলতে হয়। যাই হোক, আমরাও তো ডবল আওয়াজ শুনছি স্যার, না? হ্যাঁ সেটাই, একটু মানে একটু সচেতন থাকো সবাই। সামনে পরীক্ষা, একটু দেখো নিজেদের দিক থেকে তোমাদের যাতে ভালো হয়। আমি তো চেষ্টা করছি যতটা করা যায় এই কম সময়ের মধ্যে। আচ্ছা, নো আর নো আদার। ধরো আমি বললাম নো মেথড ইজ ইফেক্টিভ অ্যাজ দিস মেথড। এটা ভুল কেন সেটা আগে বোঝো। মনে করো আমি সেন্টেন্সটা তুলনা করছি না, এই যে অ্যাজটা আমি কেন আনছি? কনজাংশন হিসেবে, তাই তো? তাহলে আমি মনে করো তুলনা করছি না, তাহলে সেন্টেন্সের বাকি অংশ কি? সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে নো মেথড ইজ এফেক্টিভ। এইটুকুনির মানে কি? এটার মানে হচ্ছে কোনো মেথডই এফেক্টিভ নয়। তাহলে এই মেথডের মতো আবার কি করে হচ্ছে? আমি যদি বলেই দিই, আমি যখন বলছি এই মেথডটা এফেক্টিভ, তাহলে অন্তত তো একটা মেথড এফেক্টিভ রয়েছে, তাই না? তাহলে তুমি কখনোই বলতে পারো না নো মেথড ইজ এফেক্টিভ। কেন? কারণ যে মুহূর্তে তুমি বলে দিচ্ছ নো মেথড ইজ এফেক্টিভ, তার মানে পৃথিবীতে এফেক্টিভ মেথডের সংখ্যা হচ্ছে 0। আবার তুমি যখন বলছো অ্যাজ দিস মেথড, তখন হচ্ছে এফেক্টিভ মেথডের সংখ্যা 1। তো এই দুটো একসাথে যেতে পারে না। তোমাকে লিখতে হবে অন্য কোনো মেথড, মানে এইটা বাদ দিয়ে অন্য কোনো মেথড এফেক্টিভ নয়। তাহলে সেক্ষেত্রে হবে নো আদার মেথড ইজ অ্যাজ এফেক্টিভ অ্যাজ দিস মেথড। কি হবে? নো আদার মেথড ইজ অ্যাজ এফেক্টিভ অ্যাজ দিস মেথড। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার হবে। স্যার তাহলে নো মেথড কখন হবে? ধরো এরকম সেন্টেন্স হলো যেখানে সত্যিই কোনো মেথড নেই। ধরো বলা হলো নো মেথড of curing cancer has been invented yet। অর্থাৎ ক্যান্সার নিরাময় করার মতো কোনো মেথড এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি, এমন কোনো প্রুভেন মেথড। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। চলো চলে আসি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? নো আদার মেথড। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস শিখলাম। একটা হচ্ছে অ্যাজ সো অ্যাজ এর পার্থক্য। 2 নম্বর শিখলাম হচ্ছে এনি আদারের পার্থক্য, অল আদারের পার্থক্য, আর নো আদারের পার্থক্য। ঠিক আছে,
এই কটা জিনিস শিখলাম। আচ্ছা, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, একটা ছেলে একটু ঠিকই উত্তর দিয়েছিল যে স্যার এগ্রি 2 পয়েন্ট হয়, কিন্তু এই ভিউ পয়েন্ট, ইয়োর ভিউ পয়েন্ট এরকম থাকলে অন হয় না, আমরা টু ব্যবহার করি। আমরা যদি শুধুমাত্র থাকতো এগ্রি অন দ্য পয়েন্ট বা অন দিস পয়েন্ট তাহলে ঠিক আছে, কিন্তু যখনই ভিউ পয়েন্ট বা ওর সাথে কোনো অ্যাডজেক্টিভ থাকবে তখন আমরা এগ্রি টু ব্যবহার করব। পার্সনের সাথে বোঝানোর জন্য এগ্রি উইথ হয়, পার্সন বাদ দিয়ে অন্য যে কোনো কিছু বোঝানোর জন্য আমরা এগ্রি টু ব্যবহার করি। তবে কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্ট শব্দটার জন্য এগ্রি অনও ব্যবহার করতে পারি, তাতে টুও হতে পারে অনও হতে পারে। বাট ভিউ পয়েন্টের জন্য আমরা দৃষ্টিভঙ্গির জন্য, ভিউ পয়েন্ট বলতে আউটলুককে বোঝায়, আমরা টু ব্যবহার করবো, এতে কোনো ভুল নেই। চলে আসি পরের প্রশ্নে। I was pretty sure that he would support my views for changing the age-old and static structure of our organization. I repeat, I was pretty sure that he would support my views for changing the age-old and static structure of our organization. কি ভুল আছে? আচ্ছা, শিওর শুধু হলে ভালো হতো, প্রিটি শিওর। হ্যাঁ, হতে পারে, অসুবিধার কিছু নেই। প্রিটি শিওর মানে হচ্ছে মানে কোয়াইট শিওর। আচ্ছা, এটা বলে দিই, এটা শেখানোরও কিছু নেই। ভিউজ এর সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অন ব্যবহার করি, ভিউজ ফর চেঞ্জিং হয় না, ভিউজ অন চেঞ্জিং। এটা একটু নোটই রাখো। এটা আমি খুব বেশি বিস্তৃত বিবরণও দিচ্ছি না, বিকজ ইট ইজ মানে ইটস আ পার্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তো এটা মুখস্থই করতে হবে, তো এটাকে প্রলম্বিত করে লাভ নেই। চলে আসি 4 নম্বর কোশ্চেনে। I did not like his comments on my paper, but I had no alternative as I had agreed to keep quiet. স্যার, তাহলে আগের যে ভিউটা ছিল সেই ভিউয়ের সাথে অন হলো না তো, কোথায়? আগের প্রশ্নটাই। তো ভিউ আগেরটায় পয়েন্ট ভিউ ছিল। কোথায় ছিল? ভিউ পয়েন্ট ছিল, আর ভিউ এর পর কি ছিল? ইজ ছিল। এবার ধরো বলা হতো যে ভিউজ ড্যাশ পয়েন্ট, তখন হতো ভিউজ অন দিস পয়েন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। I did not like his comments on my paper, but I had no alternative as I had agreed to keep quiet. যে চারেরটাই ভুল আছে, আই হ্যাড এগ্রিড হবে না মনে হচ্ছে। স্যার এগ্রিড মনে হচ্ছে। না, আর কিছু? স্যার পেপারটা কি পেপারস হবে ওটা? না, তুমি তোমারটা নিয়েও একটু বোঝাবো, হ্যাঁ, কেন পেপারস হবে না। অল্টারনেট। না, আচ্ছা এটা না খুব একটা বড়সড় ভুল কিছু নয়, কিন্তু পরীক্ষায় এই ধরনের ভুল দিয়ে থাকে আর কি, বলে রাখি অল্টারনেট। বিষয়টা। না না না, অল্টারনেট নয়, তুমি তো আরো একটা জিনিস বলে অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, কেউ একটা এর আগে একটা পয়েন্ট বললাম, আমি ভুলে গেলাম। এর আগে একটা অ্যান্সার দিয়েছিলে কে, যাকে আমি বললাম যে এটা নিয়েও আলোচনা করব? কে কি বলেছিলে একটু বলো তো? স্যার পেপারস। পেপার ডকুমেন্টস। আচ্ছা দেখে নাও, আমি একটা একটা করে বলছি। এরপরে আরেকজন যেটা ভুল বললে সেটা নিয়েও আলোচনা করব, হ্যাঁ। 1 নম্বর এলো হচ্ছে পেপারস, আর আরেকজন কি বললে? এটা নিয়েও আলোচনা করব বললাম, এই লাস্ট আরেকজন অল্টারনেট বলে। অল্টারনেট। আচ্ছা, দুটো শব্দ আছে, একটা হচ্ছে পেপার, আরেকটা হচ্ছে পেপারস। এটা সিঙ্গুলার, কিন্তু এটার প্লুরাল এটা নয়, দুটো আলাদা আলাদা শব্দ। সবার প্রথম মাথায় রাখবে, নাউনের টোটাল 5টা ক্যাটাগরি হয়। একটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
এর মধ্যে এই যে কমন আর মেটেরিয়াল, সরি, এই কমন আর কালেকটিভ, এই দুটো নাউন হচ্ছে কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে। কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে মানে কি? যার সিঙ্গুলার প্লুরাল হয়। কাউন্টেবল ক্যাটাগরি মানে এর সিঙ্গুলার এবং প্লুরাল সম্ভব, মানে বয় থেকে বয়স সম্ভব ইত্যাদি। এটা মানে সিঙ্গুলার প্লুরাল সম্ভব। মূলত কিন্তু কমন নাউন কাউন্টেবল হয়, কালেকটিভ অনেক সময় হয়, অনেক সময় হয় না। তাহলে বাকি যে নাউনগুলো পড়ে থাকলো, অর্থাৎ মনে করো প্রপার নাউন, এটা আনকাউন্টেবল, মানে এর সিঙ্গুলার বা প্লুরাল কোনোটাই হবে না। এই যে মেটেরিয়াল নাউন, এটা আনকাউন্টেবল, মানে এর সিঙ্গুলার বা প্লুরাল কোনোটাই হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা সিঙ্গুলার বা প্লুরাল কোনোটাই হবে না, কারণ এটা প্রত্যেকে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এইটুকুনি যদি তোমরা বুঝে যাও, শুনে নাও। এবার তাহলে একটা জিনিস দেখো, এই যে পেপার শব্দটা, এটা মেটেরিয়াল নাউন। কেন মেটেরিয়াল নাউন? বিকজ দিস ইজ আ নেম অফ আ ম্যাটার। মেটেরিয়াল নাউন মানে কি? নেম অফ ম্যাটার অর সাবস্ট্যান্স। পেপার শব্দটা এসছে কোথা থেকে? চৈনিক শব্দ প্যাপিরাস। তাহলে প্যাপিরাস হচ্ছে একটা গাছের ছাল। তাহলে প্যাপিরাস যদি গাছের ছাল হয়, তাহলে পেপারও সেই গাছের ছালই, তার ইংরাজি নাম। তাহলে এটা মেটেরিয়াল নাউন। তাহলে যদি এটা মেটেরিয়াল নাউন হয়, তাহলে এটা আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়বে। আর যদি আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে তার সিঙ্গুলার প্লুরাল হবে না। আর যদি সিঙ্গুলার প্লুরাল না হয়, তাহলে পেপার থেকে পেপারস কখনো হবে না। এটা কিন্তু এসএসসি তে বহুবার এই প্রশ্নটা এসছে। তাহলে সেক্ষেত্রে যদি দেয়া থাকে মেনি পেপারস, তোমাকে লিখতে হবে মেনি শিটস অফ পেপার, অথবা মেনি পেজেস অফ পেপার, অথবা লিখতে হবে মেনি পিসেস অফ পেপার। তবে পেপারের জন্য সব থেকে ভালো যায় হচ্ছে পেজেস শব্দটা। মেনি পেজেস লিখলেও হয়, বা তুমি যদি আরো ডিনোট করতে চাও অ্যাকিউরেটলি, তাহলে মেনি পেজেস অফ পেপার, নট পেপারস। বোঝা গেল? তাহলে স্যার এখানে আপনি ডান দিকে আবার পেপার শব্দটা লিখলেন কেন? এই পেপারস মানে কাগজ নয়, এই পেপারস মানে হচ্ছে ডক্স বা ডকুমেন্টস। তাহলে যখন ডকুমেন্টস অর্থে ব্যবহৃত হবে, তখন আমরা পেপার শব্দটা ব্যবহার করব। তাহলে বোঝা গেল? প্রথম যে ভুলটা তোমরা বললে যে স্যার এটা পেপারটা পেপারস হবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, পেপার ঠিকই আছে। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, আমি ওটা 2 নম্বর, ডকুমেন্ট একজন বলেছে হচ্ছে অল্টারনেটটা অল্টারনেটিভ হবে, অথবা অল্টারনেটিভটা অল্টারনেট হবে। আচ্ছা, অল্টারনেট আর অল্টারনেটিভের মধ্যে পার্থক্য রয়েছে। অল্টারনেটিভ যেটা দেয়া আছে, সেটার মানে হচ্ছে পরিবর্ত, পরিবর্তে বা পরিবর্ত, একটার মানে রিপ্লেসমেন্ট ইংলিশে যেটাকে বলা হয়, রিপ্লেসমেন্ট। ফ্রম বিপুল কুমার সিংহ টু এভরিওয়ান, নো আদার অল্টারনেটিভ হবে স্যার। আচ্ছা, দেখো, অল্টারনেটিভ মানে কি? অল্টারনেটিভ মানে হচ্ছে পরিবর্ত। মনে করো আমি আজকে ক্লাস নিতে পারলাম না, আমার পরিবর্তে অন্য একজন স্যার, ধরো সোমনাথ স্যার, সুমন স্যার, কেউ না কেউ ক্লাস নিয়ে নিল। সো হি ইজ মাই অল্টারনেটিভ। ঠিক আছে? তাহলে স্যার অল্টারনেট মানে কি? অল্টারনেট মানে হচ্ছে ছাড়া ছাড়া। ছাড়া ছাড়া মানে কি? মনে করো আমি বললাম আমি তোমাদের অল্টারনেট সানডেতে ক্লাস নেব। অল্টারনেট সানডেতে ক্লাস নেব মানে হচ্ছে আমি সামনের রবিবার নেব, তারপরের রবিবার নেব না, তারপরের রবিবার নেব, তারপরের রবিবার নেব না। এইটাকে বলা হয় অল্টারনেট। তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু অল্টারনেট আর অল্টারনেটিভ এই দুটো শব্দের মধ্যে গোলাবে না। তাহলে এবার আমরা চলে আসি উত্তরে। প্রশ্নটা কি ছিল সেটাই আমি ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, মাথায় রাখবে, এই যে দ্বিতীয়বার আই দেয়া রয়েছে, এই আইটা হবে না। ঠিক আছে? এই যে আইটা আছে, আমরা সেম নাউনকে বা সেম প্রোনাউনকে রিপিট করব না। কেন করব না? তাহলে স্যার এখানে তো আই এখানেও আছে, আই এখানেও আছে, আবার আই এখানেও আছে, তাহলে এই আইটাকেও কি কাটবো? না, এই আইটাকে কাটবো না। তাহলে কি, কেন কাটবো কেন কাটবো না, এটা একটু বুঝে নাও। মাথায় রাখবে, কমন নেয়া, ধরো এরকম বলা হলো আই উইল, I will go and I will play। ঠিক আছে? এটা না অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ ইংলিশে এটাকে ভুল ধরা হয় না,
কিন্তু এসএসসি এই ধরনের সেন্টেন্সকে এগুটাকে একটু অতিশয়োক্তি বলে। তো সেক্ষেত্রে এই দ্বিতীয় আই উইলটা হবে না, আই উইল গো অ্যান্ড প্লে। কিন্তু আমি আবারও বলছি, আই উইল গো অ্যান্ড আই উইল প্লে এটাও কিন্তু ভুল সেন্টেন্স নয়, কিন্তু কেটে দেয় এরর, স্পটিং দ্য এররে এরকম প্রশ্ন হলে এই দ্বিতীয় আই উইলটাকে উড়িয়ে দিতে বলা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই একটা জায়গা গেল। তাহলে যখন কি হচ্ছে, আহ এই সেন্টেন্সটা থাকলো আই উইল গো অ্যান্ড আই উইল প্লে, তো এখানে আইটাকে আমরা অমিট করে দিলাম, উইলটাকেও অমিট করে দিলাম। আচ্ছা এবার এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই উইল নট গো অ্যাজ আই অ্যাম অ্যাফ্রেইড। তাহলে এখানেও তো আই আছে, এখানেও আই আছে, এই আইটাকে ডিলিট করব? উত্তর হচ্ছে না, এই আইটা থাকবে। কেন কেন থাকবে? প্রথম ক্ষেত্রে আমি তুলে দিলাম, পরের ক্ষেত্রে আমি তুললাম না, কেন বিষয়টা খেয়াল করে দেখো। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পার্থক্য কি? যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়, যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে দুটোই হবে প্রিন্সিপাল ক্লজ, আর যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হবে প্রিন্সিপাল ক্লজ। আরেকটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। হ্যালো, তো বলতে পারবো না, ওটা তাহলে ক্যান্সেল করে জয়েন করো। দেখো ক্লাসে তো অলরেডি প্রচুর ছেলে জয়েন করেছে, 30 জনের ওপর, ক্লাস তো চলছে। একটু দীপায়নের সাথে যোগাযোগ করো, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, একটু দেখে নাও। দেখো দীপায়ন যে আছে, দেখো দেখো ভাই, বাকিরাও যে প্রসেসে জয়েন হয়েছে তোমার গ্রুপেরই, এইভাবে কেন বলছো? এরকম তো না, আমাদের দিক থেকে কোনো ইস্যু নয়। একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, যদি আমাদের দিক থেকে প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফার্স্ট উইক প্রথম দিন একটু হবে, তুমি চিন্তা করো না, সব ক্লাসের রেকর্ড পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে কোনো অসুবিধা থাকলে আমি পরে তোমার সাথে পার্সোনালি বুঝিয়ে দেবো, যে জায়গাটা বুঝতে পারবে না। ঠিক আছে, ওকে, হুম। আচ্ছা, কোথায় ছিলাম ভুলেই তো গেলাম। হ্যাঁ, দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ, এখানে প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এখানে প্লাস সাইন দেয়া হচ্ছে, এই প্লাস সাইনটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই যে প্লাস সাইনটা আছে, এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কি কি পড়ে, একটা ছোট্ট অনেকে পড়ায়, আমিও বলে দিই, এইভাবেই মনে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ফ্যান বয়েজ, এটা হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। মূলত পরীক্ষার ক্ষেত্রে এই অ্যান্ড এবং বাট যদি থাকে, এবং এটা দিয়ে যদি দুটো পার্টের কোনো কিছু কমন থাকে, তাহলে দ্বিতীয়বার সেটা লিখবে না। আই রিপিট, অ্যান্ডের ডান দিকে এবং বাম দিকে যদি সেম জিনিস থাকে, তাহলে ডান দিকেরটাকে কমন নিয়ে নেবে। বাটের ক্ষেত্রেও যদি ডান দিকে আর বাম দিকে সেম জিনিস থাকে, তাহলে কমন নিয়ে নেবে। এই দুটোর ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে নেওয়া যেতেও পারে, নাও নেওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এই দুটোই প্রশ্ন বেশি দেয়, যেখানে অ্যান্ডের বাদিকে যেটা থাকছে, ডান দিকে যদি সেম শব্দ থাকে, রিপিটিশন থাকে, তাহলে সেটাকে আমরা কমন নিয়ে নেব। যেমন ধরো বলা হলো যে হি মে গো অ্যান্ড মে আস্ক
হিজ ফ্রেন্ড অ্যাবাউট ডট ডট ডট, তাহলে এখানে মেয়ে আছে, এখানে মেয়ে আছে, তাহলে আমি লিখবো না। তাহলে হি মে গো অ্যান্ড আস্ক হিজ ফ্রেন্ড অ্যাবাউট ডট ডট ডট, এইটা। কিন্তু এইখানে এই যে সাতখানা কনজাংশন আছে, অর্থাৎ আচ্ছা, ফর প্রিপোজিশনও হয়, ফর কনজাংশনও হয়, ঠিক আছে, ফর প্রিপোজিশনও হয়, ফর কনজাংশনও হয়, দুটোই হতে পারে, ঠিক আছে। এইবার মাথায় রাখবে এই প্রিপোজিশন এবং কনজাংশন এই দুটোর মানে আলাদা হয়। যখন প্রিপোজিশন হবে তখন ফরের মানে হচ্ছে জন্য, আর ফর যখন কনজাংশন হবে তখন তার মানে হবে কারণ অথবা বিকজ। একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবে। হি কুড নট কাম ফর হি ওয়াজ ইল। সে আসতে পারেনি জন্য নাকি কারণ? কারণ সে হচ্ছে অসুস্থ ছিল। সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। তাহলে এটা হচ্ছে কারণ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়, এটা ফর অর্থে, কারণ অর্থে ব্যবহৃত হয়। হি কুড নট কাম ফর হি ওয়াজ ইল। তো এক্ষেত্রে আমরা ডেফিনেটলি হি কে কমন নেব না। বাকি মূলত অর, নর, বাট এগুলোর ক্ষেত্রে আমরা কোনগুলোকে কমন নেব? সেম টাইপকে কমন নিয়ে নেব। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এই যে সাতখানা কনজাংশন, এটা বাদ দিয়ে বাকি যা যা থাকছে, এটা বাদ দিয়ে বাকি যা যা থাকছে সবই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সব কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে কোনো কিছু কমন নেওয়া যায় না। মাথায় রাখবি, কমন আমরা সব সময় একই ধরনের বিষয় বা বস্তুর মধ্যে নেব। কি বললাম? কমন আমরা সব সময় একই ধরনের বিষয় বা বস্তুর মধ্যে নেব। কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের বিষয় থাকে কেন? কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই থাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দুটোর কি? দুটোই থাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়। এটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ ক্লিয়ার। ওকে, একটা মিনিট। হুম, চলো তাহলে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই তিনটে কোশ্চেন নিজেরা করো। টেক 2 to 3 minutes। বলবো তিনটে হয়ে গেছে? একটু করে বলি। তিনটে একবারে করে নাও। আমি ওই ছেলেটাকে একবার একটু জয়েন করানোর চেষ্টা করি, ঠিক আছে? জাস্ট আমাকে 1 মিনিট টাইম দাও।
আচ্ছা বলো এবার 6 নম্বরটা। হি ইজ সার্টেনলি আ ম্যান whom I know very well is trustworthy beyond doubt and meticulous in his habits. Anyone? স্যার বিয়ন্ড এনি ডাউট হবে স্যার, এনি ডাউট। না। হ্যাঁ বলো। সার্টেনলি না বাবা। হ্যাভ স্যার বিনটা মনে হয় হুম চেঞ্জ হবে। স্যার স্যার হুমটা হু হবে। কেন হুমটা হু হবে? ম্যানের পরে স্যার হুই তো হবে। না ওই সাবজেক্টিভ আর পসেসিভের যে ব্যাপারটা প্রিপজিশনাল না না অবজেক্ট আর না 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 না, এটা স্যার, নয় বিষয়টা। হুটা হলো সাবজেক্টিভ হচ্ছে সাবজেক্ট। আলাদা জিনিস। সাবজেক্ট সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পারিজন সাবজেক্টের সাথে হু হয়, যদি অবজেক্টিভ ফর্ম হতো তাহলে হুম হতো। সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার ব্যাপারটা বুঝলাম না, এখানে তো তুলনা হচ্ছে না কিছু। স্যার স্যার ইজের সাবজেক্ট হু হবে সেই কারণে। ইজের সাবজেক্ট হু হবে এই কারণে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি দেখে নাও। উম, আমরা কোনো প্রশ্নে হু হবে নাকি হুম হবে এটার জন্য বাংলা নিয়ম অ্যাপ্লাই করি। বাংলা নিয়ম কি, যেটা শুনতে ভাল লাগছে সেটা হবে, বাট দিস ইজ নট দ্য কনসেপ্ট। মাথায় রাখবে হুটা হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্টিভ কেস, আর হুমটা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে হু হবে না হুম হবে এটা বোঝার একটা খুব ভালো রাস্তা আছে। কি ভালো সেই রাস্তা? তোমরা সবসময় সাবজেক্ট আর ভার্বের সংখ্যা গুনবে। আচ্ছা ভার্ব মানে এখানে হেল্পিং ভার্ব নয়, মেইন ভার্ব। যদি দেখো কোনো সেন্টেন্সে দুটো ভার্ব আছে আর দুটো সাবজেক্ট আছে, বা তিনটে ভার্ব আছে তিনটে সাবজেক্ট আছে, তাহলে উত্তর সবসময় হুম হবে। কিন্তু যদি দেখো সেন্টেন্সে তিনটে ভার্ব আছে দুটো সাবজেক্ট আছে, তাহলে উত্তর হু হবে। অথবা চারটে ভার্ব আছে তিনটে সাবজেক্ট আছে, তাহলে উত্তর হু হবে। এবার এটা তো অনেকটা ওই কামাল হোসেনীয় নিয়ম হলো। কামাল হোসেনীয় মানে কি, লজিক থাকবে না, কোনোটার সাথে কোনোটা মিলিয়ে দিলেই হয়ে গেল, গোজা মেলে উত্তর। ব্যাপারটা একেবারেই তা নয়। একটা চ্যাপ্টার আছে ইংরেজিতে যেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা দুটো রুল পড়ি, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। কিন্তু তারও আগে যেটা বোঝা উচিত সেটা হচ্ছে ইন এনি কাইন্ড অফ সেন্টেন্স অর সেন্টেন্সেস দ্য নাম্বার of subject and the number of main verb should always be equal. অর্থাৎ যে কোনো বাক্যে সেন্টেন্সের সাবজেক্টের সংখ্যা এবং মেইন ভার্বের সংখ্যা ইকুয়াল হওয়া দরকার। যদি কোনো জায়গায় ইকুয়াল না থাকে তাহলে বুঝতে হবে আইদার সাবজেক্ট বা ভার্বকে কমন নেওয়া হয়েছে তাই জন্য মিসম্যাচ করছে, অথবা সেন্টেন্সটি ভুল আছে। যদি হিডেন থাকে তাহলে আলাদা ব্যাপার। যেমন ধরো আমি তোমাকে বললাম গেট আউট, কি বললাম গেট আউট, তাহলে এই যে স্যার ভার্ব আছে গেট, কিন্তু এর কোনো সাবজেক্ট নেই। আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আন্ডারস্টুড সাবজেক্ট হচ্ছে ইউ। ঠিক আছে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স সেখানে আন্ডারস্টুড সাবজেক্ট হচ্ছে ইউ। ইউটা হচ্ছে না বললেও ইউকেই বোঝায়। তাহলে সাবজেক্ট নেই তা নয়, সাবজেক্ট হিডেন থাকে অথবা কমন নেয়া থাকে। তাহলে এই নিরিখে আমরা কি বুঝলাম, সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সবসময় সমান হবে। তাহলে যদি অসমান হয় তাহলে সেন্টেন্সটা ভুল আছে, তখন আমাদের কি করতে হবে, সমান করতে হবে। তাহলে এইদিকে কত আছে, 3 আছে, তাহলে এই দিকেও তোমাকে 1 যোগ করতে হবে, মানে ইউ হ্যাভ টু ব্রিং আ সাবজেক্ট। তাহলে এখানে হু আর হুমের মধ্যে কে সাবজেক্ট হিসেবে কাজ করবে, ডেফিনেটলি হু। তাহলে উত্তর এখানে আসবে হু। এখানে দেখো 4টে ভার্ব আছে 3টে সাবজেক্ট আছে,
তোমাকে তো সাবজেক্ট ভার্ব ইকুয়াল করতে হবে টু কনস্ট্রাক্ট আ সেন্টেন্স। তাহলে যদি তোমাকে দুটো ভার্ব মানে দুটো সাবজেক্ট ভার্বকে ইকুয়ালাইজ করতে হয়, দুটোকে সমান করতে হয়, তাহলে তোমার একটা সাবজেক্টের দরকার পড়বে, এবং সেই সাবজেক্টের অভাব পূরণ করতে পারবে কে? হু না হুম? ডেফিনেটলি হু, কারণ হু হচ্ছে সেই সাবজেক্ট যে সাবজেক্টের অভাব পূরণ করতে পারবে। পক্ষান্তরে দেখো, যদি সাবজেক্ট এবং ভার্ব সমান থাকে, তারপর তুমি যদি হু লেখো, তাহলে তো সাবজেক্টের সংখ্যা বেড়ে যাবে, 2 এর জায়গায় 3 হয়ে যাবে, তো সেটা তো আবার মিসম্যাচ করবে। তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে হুম। তো এইটা হচ্ছে কনসেপ্ট। এবার এত কনসেপ্টের পরেও ধরো একটা প্রশ্ন করলাম যে স্যার হু ইজ হি হবে না হিম হবে, তাহলে উত্তর কি হবে? হি। তাহলে এখানে কেন দুটো সাবজেক্ট একটা ভার্ব হচ্ছে? এখানে আমাদের লজিক তো মিললো না। এটা এখানে রিলেটেড হু, সাবজেক্ট হু বসেছে ইজ হি, মানে এটা সে তো কে এখানে, বুঝলাম না, বলো। এখানে সাবজেক্ট তো হি। তাহলে হুটাও তো সাবজেক্ট, তাহলে কি সমস্যা হচ্ছে? এটা স্যার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ। স্যার ওই WH। এমন কিছু না, স্যার এখানে কি এটা হু হচ্ছে ইজ একটা হতো? হু ইজ। হি স্যার ইজ মানে এখানে ইজটাকে আমরা লিখি না? না 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 না, বলে দিই। স্যার এখানে যেটা আছে স্যার, হ্যাঁ সেটা হচ্ছে বলো। যেহেতু ভার্বটা লিঙ্কিং ভার্ব না, অ্যাকশন ভার্ব নয়, সেই জন্য তো আপনার হি হলো আর কি। ভেরি গুড। মাথায় রাখবে এই সেন্টেন্সেও সাবজেক্টের সংখ্যা একটা, ভার্বের সংখ্যাও একটা, দুটো সাবজেক্ট নেই। তাহলে 3 নম্বর যে শব্দটি রয়েছে, দ্যাট ইজ নট সাবজেক্ট, দ্যাট ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কেস হয়। কি কেস হয়? সাবজেক্টিভ কেস হয়। এই কারণে এখানে তুমি দুটো সাবজেক্টিভ কেস দেখতে পাচ্ছ। বোঝাতে পারলাম? ধরো কোনো জায়গায় লেখা থাকলো হি ইজ আ টিচার, এই টিচার কিন্তু হি, নট হিম। কেন হিম নয়? কারণ হিম তো হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কার থাকে? অবজেক্ট মানে কি? রিসিভার অফ অ্যাকশন বা রিসিভার অফ অ্যাকশন ভার্ব। তাহলে এখানে তো অ্যাকশন ভার্বই নেই, তাহলে অ্যাকশন ভার্বের রিসিভারও নেই, তার মানে অবজেক্ট নেই, তার মানে হিম নেই। তাহলে এইটা হচ্ছে হি। তাহলে হি ইজ হি, এই যে প্রথম হিটা, দিস ওয়ান ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য কমপ্লিমেন্ট পার্ট, যেটা সাবজেক্টিভ কেস, অনেকের সাবজেক্ট বলে গুলিয়ে যাবে। ঠিক আছে? যাতে এটা নিয়েও কনফিউশন না হয়, তাই এটাও বলে দিলাম। এতটা ডিটেলসে আসার সম্ভাবনা নেই, ঠিক আছে? এতটা আসবে না। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা তো তাহলে হলোই। হ্যাঁ, তাহলে এটা দেখো, হি এর ভার্ব হচ্ছে ইজ, আই এর ভার্ব হচ্ছে নো। তাহলে এই যে ইজ নামক ভার্ব, এরও তো একটা সাবজেক্ট দরকার। তাহলে হুম তো আর সাবজেক্ট নয়, তাহলে এর সাবজেক্ট কে হবে? এর সাবজেক্ট হবে হচ্ছে হু। তাহলে সাবজেক্ট ভার্ব মিলে যাচ্ছে। তাহলে হি ইজ সার্টেনলি আ ম্যান হু ইজ ট্রাস্টওয়ার্দি বিয়ন্ড ডাউট অ্যান্ড মেটিকুলাস ইন হিজ হ্যাবিটস। পরের কোশ্চেন। ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। বলো। নো সুনার ডিড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড স্টার্টেড মুভিং আউট অফ দ্য স্টেশন। নো এটা এরর। তো এটা তো সোজা স্যার, দেনটা হোয়েন হবে। নো এরর, নো এরর। কি হবে? স্যার ট্রেনের পর হ্যাড হবে না বোধহয়। আচ্ছা ট্রেন স্যার নো এরর স্যার। আচ্ছা, এটার উত্তর হবে ট্রেনের পর হ্যাড হবে না। পুরোটা বুঝে নাও, আমাকে আর একটা পেজ নিতে হবে। দেখো, নো নো সুনার, তাই তো? মাথায় রাখবে, নো সুনার এর সাথে আমরা দেন ব্যবহার করি। তোমাদের যেটা কনফিউশন হচ্ছে সেটাও বলে দিই, সেটা হচ্ছে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি,
আরেকটা হচ্ছে বেয়ারলি। কম্পিটিটিভের জন্য হার্ডলি আর স্কার্সলিটা ইম্পর্টেন্ট, এটার সাথে আমরা ওয়েন ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা সুনারের সাথে দেন ব্যবহার করি, এটা মনে রাখাটা খুব সহজ, এটা আলাদা করে মনে রাখার দরকার নেই। আমরা কি বলি? টলার দেন, আমরা বলি বেটার দেন। তাহলে যখন কম্প্যারেটিভ ডিগ্রি থাকছে তাহলে তার সাথে তো অটোমেটিক চয়েস হিসেবেই দেন ব্যবহৃত হয়। তো সেই নিরিখে এই যে সুন শব্দটা, তারও তো কম্প্যারেটিভ ডিগ্রি সুনার, তাই না? তাহলে সুনারের সাথে দেন ব্যবহৃত হবে, এটা নিয়ে মাথা পাগল করে কোনো লাভ নেই। তাহলে এটা গেল প্রথম বিষয়, যে নো সুনারের সাথে দেন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে নো সুনারের সাথে কি কি কেস ব্যবহৃত হতে পারে সেটা চলো আমরা এক এক করে বুঝে নেওয়ার চেষ্টা করি। নো সুনার অ্যাকচুয়ালি একটা নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি একটা নেগেটিভ অ্যাডভার্ব? মাথায় রাখবে, কোনো সেন্টেন্স বা ক্লজের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়, রুল অফ ইনভার্সন শুড বি অ্যাপ্লিকেবল। হোয়াট ইজ রুল অফ ইনভার্সন? Rule of inversion is nothing but the reversal of places between the subject and the verb. Mostly we negotiate or আমরা যেটাকে রিপ্লেস করি সেটা হচ্ছে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসে ইন মোস্ট অফ দ্য কেসেস, যেটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল ইনভার্সন। আর যখন সরাসরি মেইন ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসি তাকে বলা হয় কমপ্লিট ইনভার্সন বা টোটাল ইনভার্সন। কমপ্লিট ইনভার্সন টার্মিনোলজিটা বেশি ব্যবহৃত হয়, কমপ্লিট আর পার্শিয়াল ইনভার্সন। তবে পার্শিয়াল ইনভার্সনই আমরা বেশি করি। নো সুনারের সাথে আমরা পার্শিয়াল ইনভার্সনই করি। মূলত দুটো জিনিস ব্যবহৃত হয়। এক, সেটা হচ্ছে নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 ডট 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 দেন, মানে এরপরে কিছু থাকতে পারে আদার্স, এরপর হয় হচ্ছে সাবজেক্ট প্লাস V2। এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 2 যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নো সুনার প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস V0 ডট 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 দেন প্লাস সাবজেক্ট প্লাস V2। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট। এটা অনেকে মুখস্থ করে কিন্তু বোঝে না যে স্যার ডিড প্লাস V0 আর হ্যাড প্লাস V3 দিলে এদের মধ্যে অন্তর বা পার্থক্য কি হয় সেটা আমাদের কাছে ক্ল্যারিটি নেই। আমরা জানি যে দুটোই করা যায়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? যখন তুমি এখানে হ্যাড প্লাস V3 ব্যবহার করছো তখন বোঝাচ্ছে এই যে দুটো অ্যাকশন, মানে অ্যাকশন 1 আর এই যে আরেকটা অ্যাকশন অ্যাকশন 2, দে আর কনজিকিউটিভ ইন নেচার। আর যখন তুমি দুটো জায়গাতেই সিম্পল পাস্ট টেন্স লিখছো বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখছো, তার মানে দুটো টেন্স এক, দুটো টাইম এক, তার মানে তারা হচ্ছে সাইমালটেনাস অ্যাকশন। তারা হচ্ছে সাইমালটেনাস অ্যাকশন, অর্থাৎ দুটো ঘটনা একই সাথে ঘটছে। আর এটা ওই সামান্য আগে পড়ে, অব্যবহিত, এটার অব্যবহিত পূর্বে এই ঘটনাটা ঘটছে। তো আমরা এই দুটো স্ট্রাকচার ব্যবহার করব। ডিড কেন আগে এলো বা হ্যাড কেন আগে এলো? তার কারণ নো সুনার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে, অ্যাকচুয়ালি এটাও কেন হয় একটু বলে দিই। অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে আইদার কমা দিয়ে বসবে সেপারেট পার্ট হিসেবে। কমা দিয়ে বসে কোনগুলো? যেগুলো হচ্ছে একদম সেপারেট অ্যাডভার্ব। ইংরেজিতে এটার নাম হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব, যেটার সাথে মানে যেটা কোনো পার্টিকুলার ওয়ার্ডকে নয় গোটা ক্লজকে মানে কোয়ালিফাই করে।
যেমন ফরচুনেটলি, ধরো আমি বললাম ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি আই ওয়াজ নট দেয়ার। তাহলে এই যে আনফরচুনেটলি শব্দটা, এটা কিন্তু আই কে বা ওয়াজ কে বা নট কে বা দেয়ার কে কোয়ালিফাই করেনি, বরং আই ওয়াজ নট দেয়ার গোটা ক্লজটাকে কোয়ালিফাই করেছে। তো এই ধরনের অ্যাডভার্বকে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্ব অ্যাকচুয়ালি প্লেসেস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড ইট ইজ ইউজড উইথ আ কমা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিষয়। আর বাকি যে ক্ষেত্রগুলো হচ্ছে এই যে নেগেটিভ অ্যাডভার্ব, এটার মধ্যে এটা যথেষ্ট এমফ্যাসিস করে। তো এখানে যদি আমি ডিডটা না আনি তাহলে কি সমস্যা হবে? নো সুনারের পর সাবজেক্ট মানে হি বা রাম চলে আসবে, বা শ্যাম চলে আসবে, বা যদু মধু কেউ না কেউ চলে আসবে, তাহলে নাউন বা প্রোনাউন চলে আসবে। তাহলে অ্যাডভার্ব সবসময় চেষ্টা করবে যাকে সে কোয়ালিফাই করছে সে যাতে ওর কাছাকাছি আসে। অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে না। অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? মেইনলি তো ভার্বকে করে। তো ওই জন্য সে ভার্বকে নিজের কাছাকাছি টেনে আনবে। তো যেহেতু সাবজেক্টের আগে মেইন ভার্ব বসে না জেনারেলি, তাই জন্য হেল্পিং ভার্বটাকে নিজের কাছে নিয়ে আসে। কারণ একটাই, যে যখনই নো সুনার ডিড রাম গো না লিখে যদি রাম ডিড গো লিখি বা রাম ওয়েন্ট লিখি, তাহলে নো সুনারের পর রাম শ্যাম যদু মধু চলে আসছে, যেটা নাউন, এবং নাউনকে কোয়ালিফাই করার দরুন নো সুনার তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু নো সুনার অ্যাডজেক্টিভ নয়, ইট ইজ অ্যাডভার্ব। ঠিক আছে, আর এটা সব সময় অলমোস্ট একই সময়ের ঘটনা অথবা পরের ঘটনা। ঠিক আছে, তো যেহেতু একই সময় বা পরের ঘটনা, এটা কখনো পাস পারফেক্ট হতে পারে না। তাহলে এই দ্যানের পরের যে অংশটা, এটা মোস্টলি তোমার সিম্পল পাস্টেই হবে। এবার অনেকের মনে এর বাইরেও একটা প্রশ্ন থাকে যে স্যার হ্যাড বা ডিড এটাই কি দিতে হবে নাকি প্রেজেন্ট টেন্সেও লেখা যায়? বাবা, প্রেজেন্ট টেন্সেও লেখা যায়, কিন্তু কম্পিটিটিভ এক্সাম সেটা তুই স্কুল সার্ভিসই দে, স্টাফ সিলেকশন কমিশনই দে, মিসলেনিয়াসই দে, যে পরীক্ষাই দে না কেন, তোকে পাস্ট দিয়েই প্রশ্ন আসবে। ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে এটাকে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে লেখা যাবে না। কিন্তু যেটা আমাদের পরীক্ষায় আসবে না এখন, মানে একেবারে শিরে সংক্রান্তি যখন, তখন এটা নিয়ে আলোচনা করে খুব একটা লাভ নেই। চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা, নো সুনার কনসেপ্ট নিয়ে যা যা কনফিউশন ছিল পুরো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, কোশ্চেন অনেক কম হচ্ছে কিন্তু অ্যানালিসিস কিন্তু অনেকটাই হচ্ছে। চলো, I'm sure about it. Nobody has lived in that house for 100 years. So that আসবে that. স্যার দ্যাট লেখাও যায়, নাও ইয়ার লেখা যায়। হ্যাঁ বলো, নোবডি হ্যাজ লিভড গন্ডগোল। কি হবে রে বাবা? নোবডি লিভড হতো, বা হ্যাড পাস্টের ব্যাপার আছে তো। না, দেখো হ্যাজ লিভড হ্যাঁ বলো, হ্যাঁ বল, ফর কি বলছিলিস? স্যার ওখানে কি এ 100 ইয়ার্স হবে না? না, এই 100 ইয়ার্স এ কোনো সমস্যা নেই। এই শব্দের দুটো মানে হয়, একটা হচ্ছে তোমার ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা এ শব্দের মানে হচ্ছে ওয়ান এর উইকার ফর্ম। এখানে এ 100 মানে 100। ঠিক আছে, স্যার স্যার এখানে কন্টিনিউয়াস মনে হচ্ছে না হবে। আই এম শিওর দ্যাট নোবডি হ্যাজ বিন লিভিং দ্যাট হাউস ফর 100 ইয়ার্স। আচ্ছা, নো এরর। আচ্ছা, এটার উত্তর নো এরর হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এটা আমি কেন নো এরর বলছি, এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে হ্যাজ বিন লিভিংই করেছিল। হ্যাঁ, এটাও বলে দিই, এটা কোনো একটা বছরের এসএসসির কোশ্চেন যেখানে হ্যাজ বিন লিভিং করা হয়েছিল, বাট লজিক্যালি হ্যাজ বিন লিভিং এটাও ঠিক, হ্যাজ লিভড এটাও ঠিক। মাথায় রাখবি, যে সেন্টেন্স গুলোকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি সেগুলোকে পারফেক্টেও নির্ভুলভাবে ব্যবহার করা যায়। মানে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স এটাও যেমন ঠিক, ইট হ্যাজ রেইনড ফর 2 আওয়ার্স এটাও তেমন ঠিক। ঠিক আছে, দুটোর কোনোটাই ভুল নয়। এবার ছাত্রছাত্রীদের ওই পারফেক্ট কন্টিনিউয়াসে করা হয় বেশি,
তো সেই জন্য মানে ওটাকে আলাদা করে জোর দেওয়ার জন্য করানো হয়। তো তাই জন্য তারা ভাবে যে নোবডি হ্যাজ লিভড হিয়ার, এটা ভুল আছে। ঠিক আছে, এরকম কোনো কিছু ভুল নেই। আর 2 নম্বর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আহ, সাধারণত টেকনিক্যালি হয়তো ভুল নয়, কিন্তু সাধারণত নেগেটিভ সেন্টেন্সকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে করব না, এটা ডেসক্রিপটিভ ইংলিশে আরো বেশি কাজে লাগবে। ফর অ্যান এক্সাম্পল একটা জিনিস বোঝো, ইংরেজিতে আমরা যে বলি পারফেক্ট কন্টিনিউয়াস, এই শব্দটার মানে কি? মানে পারফেক্ট কন্টিনিউয়াস দুটো টেন্সের মানে একসাথে আমরা ব্যবহার করছি, মানে কি বোঝায় পারফেক্ট কন্টিনিউয়াস? মাথায় রাখবে দুটো শব্দ আছে, একটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস স্পেলিংও কিন্তু দেখে যাবে, হ্যাঁ। আচ্ছা, পারফেক্ট শব্দের মানে হচ্ছে কমপ্লিট, আর কন্টিনিউয়াস মানে ইনকমপ্লিট। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে পার্টলি কমপ্লিটেড, পার্টলি ইন কন্টিনিউইটি, অর্থাৎ কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি আছে। এইবার একটা জিনিস বোঝো, আমি ধরো বললাম হি হ্যাজ বিন প্লেইং, ফুল স্টপ। আচ্ছা, মানে ফুল স্টপ মানে এরপরে সিন্স বা ফর দিয়ে যে অংশটা থাকার তো থাকবেই, সেটা আমি লিখছি না। আর আরেকটা লিখছি, হি হ্যাজ নট বিন প্লেইং। মাথায় রাখবে টেকনিক্যালি দুটোর কোনোটাই ভুল নয়, কিন্তু এই দ্বিতীয় সেন্টেন্সটার পরিবর্তে উপযুক্ত সেন্টেন্স হবে হি হ্যাজ নট প্লেড। ঠিক আছে, হি হ্যাজ নট প্লেড ফর 2 আওয়ার্স। এটা তোমরা যখন কোনো এসে লিখবে, কোনো রিপোর্ট লিখবে, সেই ক্ষেত্রে বুঝিয়ে দিই। এবার প্রশ্ন হচ্ছে কেন? একটা জিনিস বোঝো, আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিছু কিছু শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না, যেগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। কেন? কারণ সেই ভার্বগুলোর মধ্যে যেটাকে বলা হয় ফোর্স অফ অ্যাকশন, সেই ফোর্স অফ অ্যাকশন থাকে না। যেমন ধরো লাইক, লাভ। ধরো আমি তোমাকে হেভি পছন্দ করি, একটা ছেলে আছে তাকে আমি খুব পছন্দ করি, আমার প্রিয় ছাত্র। তো আমি কখনোই বলতে পারবো না আই অ্যাম লাইকিং হিম। কেন? তার কারণ হচ্ছে যে লাইক হচ্ছে আমার ভেতরের একটা অনুভূতি, আমি ইন রিয়েলিটি কোনো কাজ করছি না। তার মানে আহ, হয়তো আমার মনের মধ্যে একটা ধারণা, এটা একটা স্টেট অফ ফিলিংস, কিন্তু নো অ্যাকশন ইজ বিং পারফর্মড বা নো অ্যাকশন ইজ পারফর্মড। তাহলে অ্যাকশন যদি পারফর্ম না হয়, তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। একই রকম ভাবে সে 2 ঘন্টা ধরে খেলছে, অ্যাকশনটা হচ্ছে, সেটাকে আমি কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে পারি। কিন্তু সে 2 ঘন্টা ধরে খেলছে না, তুমি বাংলাটাও ভেবে দেখো না, আমরা বলতেও তো কেমন লাগছে, সে সকাল থেকে খেলছে না। সে সকাল থেকে খেলছে, মেক সেন্স, কিন্তু সে সকাল থেকে খেলছে না, ইট ডাজন্ট মেক সেন্স। তার থেকে কি বলি, সে সকাল থেকে খেলেনি। তো এইরকম ক্ষেত্রে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ নোবডি অথবা সামওয়ান হ্যাজ নট, এরকম যদি কিছু থাকে, তো ইট ইজ অ্যাডভাইসেবল যে তোমরা সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস না করে পারফেক্ট টেন্সে করবে। ঠিক আছে, কারণ যখনই আমি বলছি সে খেলছে না, মানে এই যে প্লে শব্দটা, এটা তো অ্যাকশন। তো যখন অ্যাকশনের আগে নট করে দিচ্ছ, তখন তো অ্যাকশনটাকে স্তীমিত করে দেয়া হচ্ছে, তার যে ফোর্স অফ অ্যাকশন সেটা কোথাও না কোথাও নিগেট হয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেই অ্যাকশনটা আর অ্যাকশনই থাকছে না। সো ইট ইজ অ্যাডভাইসেবল such kinds of sentences should be translated in perfect tense, not in perfect continuous or continuous, because it acts as a stative verb. যদিও যদিও টেকনিক্যালি কিন্তু সেন্টেন্সটা ভুল নয়। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি।
ওকে, তাহলে এই স্যার সেন্টেন্সটাকে আমি পাঁচেরটা ছেড়ে আসলে না স্যার, পাঁচের দাগে। হ্যাঁ বলো। স্যার পাঁচের দাগেরটা ছেড়ে আসলেন। ও আচ্ছা আচ্ছা, পাঁচেরটা করাইনি না, স্কিপ করে গেছি। করো তাহলে। The report is candid in admitting that the investment by the government in health and family planning have been eroded considerably. ওটা হ্যাঁ হ্যাজ হবে কেন? কারণ হ্যাজ এখানে হবে স্যার, সাবজেক্ট হ্যাঁ। হচ্ছে ইনভেস্টমেন্ট। গম না না না, ইনভেস্টমেন্ট। গম ইনভেস্টমেন্ট হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, রিপোর্ট হচ্ছে সাবজেক্ট, তার ভার্ব পেয়ে গেছিস ইজ। দ্যাট হচ্ছে কনজাংশন। তাহলে একটা ক্লজ শুরু হচ্ছে, মানে নতুন সেন্টেন্স বা নতুন ক্লজ শুরু হচ্ছে এখান থেকে। তাহলে দা ইনভেস্টমেন্ট হচ্ছে সাবজেক্ট। কেন স্যার গভর্নমেন্ট সাবজেক্ট নয় কেন? কারণ দেখো বাই আছে, বাইটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে নাউন বসে তাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। স্যার হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সাবজেক্ট নয় কেন? কারণ দেখো তার আগে ইন বসে রয়েছে। যখন কোনো নাউনের পরে কোনো, সরি ভুল বললাম, যখন কোনো প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন বসে থাকে বা অবস্থিত হয়, বা তার স্থিতি কোনো প্রিপোজিশনের পরে হয়, তখন সেটা সেই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে নয়। তাহলে আমি যখনই বলে দিলাম এটি অবজেক্ট, তাহলে এটা তো খুব মানে নিশ্চিত যে সে সঙ্গে সঙ্গে আর সাবজেক্ট নয়। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টের সাথে আমি নিশ্চয়ই হ্যাজ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব না, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। আই এম সরি, তার কত নম্বর হবে? 9। There were no less than 40 boys in the class when this happened. ওয়াজ দ্যাট হবে when that happened ওয়াজ Was। আচ্ছা, আসেনি উত্তর, বলি কি হবে। গ্রামার একটু চর্চা করো, একটা কাজ করো বুঝলে। সামনে পরীক্ষা তো, নেক্সট কঠিন হয়ে যাবে। যে কোনো একটা ভালো বই, আমি একটা বইয়ের নাম বলছি, যদি পিডিএফ থাকে তাহলে আর কেনার দরকার নেই। সেটা হচ্ছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিএসসি পাবলিকেশন। ঠিক আছে, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিএসসি পাবলিকেশন। এখানে গ্রামারের ওপর প্রায় 60-70টা রুল লেখা আছে। তো সেই রুলগুলো একবার পড়ে যাও। ঠিক আছে, মানে এখন তো নিশ্চয়ই 200-250 রুল পড়া সম্ভব না, বা পড়লেও মনে থাকবে না। ওখানে খুব ইম্পর্টেন্ট কিছু রুল রয়েছে। বইটা কেনারও দরকার নেই, একজন কিনো, বা কারুর কাছে আছে বইটা? আমার কাছে আপনি আছে, তাহলে দিয়ে কোথায় দেন আছে স্যার। দেখতে হবে। হ্যাঁ আপনি বলো। 60-70টা রুল, আপনি 60-70টা রুল বেছে আমাদের জন্য দিয়ে দেন, তাহলে সুবিধা হতো। আচ্ছা আমি এটা দেখছি, আমি বইটা আছে আমার, তাহলে ছবি তুলে তুলে পাঠাতে হবে। ঠিক আছে চলো, যেটা আলোচনা করছিলাম, কোথায় গেলাম। হ্যাঁ, একটা হচ্ছে থাকে হচ্ছে লিটল, আরেক দিকে থাকে হচ্ছে ফিউ। আচ্ছা, লিটল শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, আর ফিউ শব্দটা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে। এটা না ছেলেমেয়েরা বলে ফিউটা হচ্ছে কাউন্টেবল, লিটলটা হচ্ছে আনকাউন্টেবল। এই কথাটা ভুল। কেন? কারণ লিটিল অথবা ফিউ এরা অ্যাডজেক্টিভ। সুতরাং countability or uncountability is not the characteristics of adjective, it is the features of noun. অর্থাৎ কোনো শব্দকে যদি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল হতে হয়, তাকে ইদার নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। বোঝা গেল? সুতরাং লিটিল আনকাউন্টেবল নয়, লিটিল যে নাউনটার সঙ্গে বসবে সেই নাউনটা হচ্ছে আনকাউন্টেবল। ফিউ কাউন্টেবল নয়, ফিউ এর পরে যে নাউনটা বসবে সেটা কাউন্টেবল, অথবা কাউন্টেবল নাউনের আগে
অ্যাজেক্টিভ হিসেবে ফিউ বসে। এটা যখন পড়াচ্ছি এর সাথে সাথে আরো দুটো কনসেপ্ট একটু পড়িয়ে দিই। এটা তোমরা জানো প্রত্যেকেই সবাই, তাও আমি একটু ছোট করে রিভাইজ করিয়ে দিচ্ছি। এই একই লিস্টে আছে আ লিটল এবং দা লিটল, এবং এই তিনটে শব্দের মিনিং অলমোস্ট সেম। ঠিক আছে, মানে তিনটেই অল্প জিনিসকে বোঝায়। পার্থক্য হচ্ছে লিটল নেগেটিভিটিকে শো করে, আ লিটল পজিটিভিটিকে শো করে, দা লিটল তোমার ইকুয়াল কনসেপ্টকে বা ইকুয়াল অ্যামাউন্টকে শো করে। মনে করো একটা গ্লাসে অর্ধেকটা জল আছে। এটা অনেক ছাত্রছাত্রীর ধারণা যে লিটিলের থেকে আ লিটিল ওয়াটার একটু বেশি। খুব ভালো করে ভেবে দেখো, এরকম তো পাশে ছবি এঁকে দেবে না, তাই না? তাহলে লিটিল এ লিটিলের পার্থক্য কি করে করবে? মনে করো এই গ্লাসে অর্ধেকটা জল আছে। এ গ্লাসটাকে এই দিক থেকে দেখে বলছে গ্লাসটা অর্ধেকটা ভর্তি, আর বি ওই একই গ্লাসকে উপর থেকে দেখে বলছে যে গ্লাসটা অর্ধেকটা খালি। দুজনের কেউই কিন্তু ভুল বলছে না, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট এ ইজ লুকিং অ্যাট দ্য পজিটিভ সাইড অফ দ্য থিং, whereas বি লুকস অ্যাট দ্য নেগেটিভ সাইড অফ দ্য থিং। তো যখন তুমি কোনো কিছুকে নেগেটিভ অ্যাপ্রোচে দেখবে তখন লিটল ব্যবহার করবে, যখন পজিটিভ অ্যাপ্রোচে দেখবে তখন আ লিটল ব্যবহার করবে। এটার মানে কখনোই এটা মানে এটা নিজের বাস্তব বুদ্ধি দিয়ে দেখো, এখানে যে কজন জয়েন করেছো তার মধ্যে অন্তত 5-6 জন বা 6-7 জনের ধারণা যে লিটিলের থেকে এ লিটিল বুঝি একটু বেশি, বা উল্টোটা কোনো একটা। কিন্তু তোমরা এটা বুঝবে কি করে? তোমাদের তো পাশে ছবি এঁকে দেবে না, পাশে লিখে দেবে না যে 6 ml to 7 ml, এরকম তো কিছু লিখে দেবে না। আসলে ওরকম কিছু হয়ই না। তোমাকে বলা হলো যে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার, তুমি লিটিল ওয়াটার আর লিটিল ওয়াটার দুটোই লিখতে পারো, কারণ আর কোনো কনসেপ্ট দেয়া হয়নি। ঠিক আছে, এবার কখন এটা ম্যাটার করবে বোঝো ভালো করে। মনে করো তোমার কাছে কেউ জল চাইছে, তুমি দিতে চাইছো না, তো তখন কি বলবে? যে সরি, আই হ্যাভ লিটিল ওয়াটার। এবার মনে করো তোমার কাছে ওইটুকুনি অল্প জলই আছে, কিন্তু এবার তুমি দিতে চাইছো, তখন তুমি বলবে টেক ইট, বাট দেয়ার ইজ আ লিটিল ওয়াটার। মানে ইট ইজ টোটালি আপন ইউর অ্যাপ্রোচ, মানে ওয়েদার ইউ শো পজিটিভিটি অর নেগেটিভিটি। যখন তুমি নেগেটিভিটিকে শো করবে তখন লিটিল ব্যবহার করবে, যখন পজিটিভিটিকে শো করবে তখন আ লিটিল ব্যবহার করবে। ধরো আমি বললাম হি কুড নট ম্যানেজ ব্লাড অ্যাজ হি হ্যাড ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, ফিউটা পরে আলোচনা করছি, ঠিক আছে? এইটা হচ্ছে লিটিল এ লিটিলের ব্যাপার। মানে তোমার কাছে মনে করো রাজু জল চেয়েছে, তুমি দেবে না, রাজুকে কেন দিতে যাবে? এবার তাহলে তুমি বলবে আই হ্যাভ লিটিল ওয়াটার। এবার তোমার কাছে রাজু নয়, তোমার কাছে চেয়েছে হচ্ছে মনে করো রিয়া, এবার ওর জন্য জল কেন, তুমি রক্ত দিয়ে দেবে, তো তখন হচ্ছে আ লিটিল ওয়াটার। এইটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, দা লিটিল কখন ব্যবহৃত হয়? দা লিটিল ব্যবহৃত হয় ইকুয়াল অ্যামাউন্ট বোঝানোর জন্য। এটাকে বাংলা দিয়েও মনে রাখতে পারো যে যতটা ততটা। ঠিক আছে, মানে পুরোটা। ধরো বলা হলো এই বোতলে যতটা জল ছিল পুরোটা উবে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে। তার মানে মনে করো 10 ml জল ছিল আর উবে গেছে কত? 10 ml। তার মানে যা ছিল এবং যেটা গেল বোথ আর ইকুয়াল ইন অ্যামাউন্ট। তো এইরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি দা লিটিল। যেমন ধরো একটা সেন্টেন্স বললাম, দ্য লিটিল ওয়াটার দ্যাট ওয়াজ ইন দ্য জার ওয়াজ বা গট ইভাপোরেটেড। তখন কিন্তু লিটিল বা আ লিটিল ওয়াটার হবে না, কি হবে? দ্য লিটিল ওয়াটার দ্যাট ওয়াজ ইন দ্য জার গট ইভাপোরেটেড। তো এইটা গেল লিটিল, আ লিটিল, দা লিটিলের পার্থক্য। একই পার্থক্য ফিউ, আ ফিউ এবং দা ফিউ এর। পার্থক্য শুধু এটাই যে এটা আনকাউন্টেবল নাউনের হয় আর এই সিরিজটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তোমার কাছে কেউ বই চেয়েছে, তুমি দিতে চাইছো না, বলবে আই হ্যাভ ফিউ বুকস। তুমি দিতে চাইছো, বলবে আই হ্যাভ ফিউ বুকস, আই হ্যাভ আ ফিউ বুকস। এবার মনে করো তোমাকে তোমার দাদা গল্পের অল্প 2-3টে বই দিয়েছিল, তুমি সবকটা বই ছিঁড়ে ফেলেছো বা হারিয়ে ফেলেছো বা চুরি হয়ে গেছে। তাহলে কটা বই দিয়েছিল? 2-3টে, অল্প বই। হারিয়ে ফেলেছো কটা? সেই অল্প কয়েকটা বই। তাহলে যা ছিল এবং যা গেল বোথ আর ইকুয়াল ইন নাম্বার। ওটা ছিল অ্যামাউন্ট, এটা হচ্ছে ইকুয়াল ইন নাম্বার। তো সেক্ষেত্রে আমরা বলবো দ্য ফিউ। আই lost the few books that you had given me. I lost the few books that you had given me.
তো দিস ইজ দ্য কনসেপ্ট। এইবার এই যে লিটিল, আ লিটিল, দা লিটিল, এরা তো অ্যাডজেক্টিভ, এদের ডিগ্রি হয়, এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন গুড থেকে বেটার হয়, তেমন লিটিল, এ লিটিল বা দা লিটিলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস। আর ফিউ, আ ফিউ, দা ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফিউয়ার। এবং এই দুটো শব্দ থেকে একটা নতুন ফ্রেজ এসছে, সেটা হচ্ছে নো লেস দ্যান, নো লেস দ্যান, আর হচ্ছে নো ফিওয়ার দ্যান। তাহলে যেহেতু লিটিল থেকে এসছে, আনকাউন্টেবল এর আগে বসে, তাহলে এটার পরেও আনকাউন্টেবল নাউনই থাকবে। বা ঘুরিয়ে বললে, আনকাউন্টেবল নাউন যদি থাকে তার আগে নো লেস দ্যান বসবে। আর ফিউ যেহেতু কাউন্টেবল নাউনের আগে বসে, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, তাহলে তার কম্পারেটিভ ডিগ্রিও তো নিশ্চয়ই প্লুরাল কাউন্টেবল নাউনের আগেই বসবে। তাহলে এটার পরে থাকবে প্লুরাল কাউন্টেবল নাউন। এইবার খেয়াল করো, যে সেন্টেন্সটা তোমাদেরকে দিয়েছিল সেটা ছিল, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, সরি, দেয়ার ওয়্যার নো লেস দ্যান 40 বয়েজ। তাহলে 40 বয়েজ কি, কাউন্টেবল অর আনকাউন্টেবল? কাউন্টেবল। যদি এটা কাউন্টেবল নাউন হয়, তার আগে নো লেস দ্যান হবে নাকি নো ফিওয়ার দ্যান হবে? ফিউয়ার। নো ফিওয়ার দ্যান। একটু বেশি চাপ হয়ে যাচ্ছে আজকে? না স্যার। আচ্ছা, অলরেডি অনেকটা হয়ে গেছে, লাস্টেরটা আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা একটা কাজ করবে। স্যার স্যার নট লেস দেন আর নো লেস দেন এর মধ্যে কি কোনো পার্থক্য থাকে? না, অবশ্যই আছে। নো আর নট এর মধ্যে পার্থক্য যেটা আছে সেটা দেখলেই বুঝতে পারবে। জেনারেলি নো লেস দ্যান, নট লেস দ্যান এর পার্থক্য, অ্যাকচুয়ালি নট লেস দ্যান আমরা বলি না, নো লেস দ্যানই বলি। তোমাকে যেটা বুঝতে হবে, নো আর নট এর মধ্যে পার্থক্য কি। জেনারেলি নো শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আর নট শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যদিও নো শব্দটা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, এটার ইউজ কম আছে, ঠিক আছে? তো জেনারেলি নো লেস দ্যান এই টার্মিনোলজিটা পরীক্ষায় আসে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা ইজি, এটা আমার আলোচনা করার খুব একটা দরকার নেই। সেটা হচ্ছে, এই এসকেপের সাথে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে ফ্রম। তাহলে এটা হবে হচ্ছে এসকেপ ফ্রম বিং রান ওভার, ঠিক আছে? তাহলে বিং এর পর রান এলো কেন? কারণ এই রানটা হচ্ছে V3। রান, র্যান, রান। আরো করবে কটা, যদি অসুবিধা না থাকে? হ্যাঁ স্যার, স্যার কয়েকটা। চলো স্যার, করতে থাকো। তাহলে কোথায় ধরবো? হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ চলো, 11 স্যার। কখনো নম্বরটা বলো। কখনো হুম, স্যার বলো। এসকেপ তো কখনো কখনো প্রিপোজিশন নেয় না, যেমন নান ক্যান হুম, এসকেপ ডেথ। হুম। এই যে এসকেপের পরে ফ্রম বসলো, হ্যাঁ। নান ক্যান এসকেপ ডেথ, মৃত্যুকে কেউ এড়াতে পারে না। None can escape death, ঠিকই তো? হ্যাঁ, escape from being run over. None can escape. I'm glad to hear that you narrowly escape. এখানে বিইংটা আছে বলে সেই কারণে ফ্রমটা আসছে মোস্ট না প্রবাবলি। না, লজিকটা দেখতে হবে, দাঁড়াও। এটা ফ্রম তো আমি বলে দিলাম, এসকেপ ফ্রম। অ্যাকচুয়ালি এসকেপ শব্দটা তোমার ট্রানজিটিভ ভার্ব। যদি ট্রানজিটিভ হয়, তাহলে সে সরাসরি নিজের অবজেক্ট নেবে, তাই তো? মাঝখানে প্রিপোজিশনকে নেবে না, এটা স্বাভাবিক উত্তর। কিন্তু এখানে দেখো, এখানে তোমার অবজেক্টটা নেই। এই যে এসকেপের পর এসকেপ হুম সেটার কথা বলা নেই, ঠিক আছে? তাহলে ইউ ন্যারোলি এসকেপড ফ্রম বিং রান ওভার। এটাকে আমি আরেকটু ভালো করে ভেবে তোমাদেরকে অ্যান্সারটা দেব, ঠিক আছে? আমি নেক্সট দিন, কালকেই আবার ক্লাস নিয়ে নেব তোমাদের। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা নিয়ে আমি আরেকটু অ্যানালাইসিস করব, ঠিক আছে? চলো 11 নম্বরটা বলো। আই হ্যাভ বিন স্যার গড। স্যার 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 হ্যাঁ বলো। একটু, স্যার এই যে শো আর শোয়েজ প্রথমে বলেছিলেন, একটু বলে দেবেন? কোনটা?
ওই শো আর শো যেটা বলেছিলেন একদম প্রথমের দিকে, নেগেটিভ পজিটিভ এর কি ব্যাপার? হ্যাঁ, ওটা তো বলে দিলাম, রেকর্ড পেয়ে যাবি তো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রেকর্ড দেখে নিস। আই হ্যাভ বিন রেকর্ডটা ওয়ার্কিং, স্যার আই রেকর্ডটা হ্যাভ বিন, পাচ্ছেন হ্যাভ স্যার? পেয়ে যাবি, অসুবিধা না, আমায় ফোন করিস, আমি বলে দেবো কালকে কোথায় কি রেকর্ড পাবি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস অর্গানাইজেশন ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, এটায় কোনো ভুল নেই, সুতরাং এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। 12 নম্বর কোশ্চেন কর, মানে এতে এরর নেই, আমি কি করে বোঝাবো যে কেন এরর নেই। The officer along with his family members was invited at the reception party organized by his employer, বলো। নো এরর। স্যার ওয়াটস ওয়্যার হবে স্যার? হ্যাঁ স্যার, No নিয়ারেস্ট ভার্ব কিন্তু না, অ্যালং উইথ। কেন স্যার অ্যালং উইথ এর পর নো যেটা এরর। থাকে তার নিয়ারেস্ট হয়? নো এরর হবে। বলো কি হবে উত্তর। স্যার নো এরর হবে। নো এরর, ওয়াচটা ওয়্যার হবে। ওয়াচটা ওয়্যার হবে না। আচ্ছা বলে দিই, এখানে 2-3টে এররের জায়গা আছে। আহ এখানে 2-3টে এররের জায়গা আছে। সবার প্রথম যেটা অনেকে বললো অ্যালং উইথ, তাহলে এই ফ্যামিলি মেম্বার্স হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এই ফ্যামিলি মেম্বার্স এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এর ভার্বের ওপর কোনো জোর থাকবে না, কারণ উইথ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা থাকে দ্যাট ইজ প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অফিসার, তাহলে অফিসারের সাথে ওয়াজ হবে, এতে কোনো ভুল নেই। আচ্ছা, ইনভাইটেড এর সাথে টুও হতে পারে, অ্যাটও হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। ইনভাইটেড অ্যাট দ্য রিসেপশন পার্টি, এখানে যেটা মূলত ভুল আছে সেটা হচ্ছে এটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, তুমি ইদার বলবে ইনভাইটেড অ্যাট দ্য পার্টি অথবা ইনভাইটেড অ্যাট দ্য রিসেপশন। ঠিক আছে, তাহলে রিসেপশন পার্টি এটা একটা ডুয়েন্ডলিং, মানে এটা ব্যবহার করা যাবে না, ইদার ব্যবহার করবে রিসেপশন অথবা ব্যবহার করবে পার্টি। তাহলে এইটা তোমার এই সেন্টেন্সের এরর, মানে এই 2 নম্বর পার্টটা, সরি 1, 2, 3 নম্বর পার্টটায় এরর রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা এরর এর আগে দেখা হতো, বাট মডার্ন ইংলিশে দেখা হয় না। আগে মানে তুমি যদি 5-6 বছর আগে পরীক্ষা দিতে, তো এটা নিয়েও তখন প্রশ্ন আসতো ফ্যামিলি মেম্বার্স, তো কথাটা ফ্যামিলি মেম্বার্স না হয়ে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি এটা উত্তর নেওয়া হতো। বাট মডার্ন ইংলিশে আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কেউ মাথা ঘামায়, আমরা এখন এন্টায়ারসে ফ্যামিলি মেম্বার্স ব্যবহার করি। কিন্তু ওই যেহেতু কম্পিটিটিভ বা স্কুল সার্ভিস এই ধরনের পরীক্ষাগুলো একাডেমিক ইংলিশকে ফলো করে, তো চেষ্টা করবে যদি নিজেকে কিছু লিখতে হয় কোনো এরর না থাকলে, তাহলে বুঝবে ওটা ফ্যামিলি মেম্বার্সেই এরর আছে। ঠিক আছে। আহ, কেন ফ্যামিলি মেম্বার্সে এরর আছে সেটাও একটু বলে দিই। ওদের মানে যে কনসেপ্টটা যেটা এখন আর ধরা হয় না, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, এটা একটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। কেন? কারণ আমার ফ্যামিলি বললেই চলে যায়, মেম্বার্স না বললেই হয়, ফ্যামিলি মানে সেটাই মেম্বার্সকে বোঝাচ্ছে। 1, 2 নম্বর, ফ্যামিলি মানে হচ্ছে যদি আলাদা আলাদা করে ভাবিস তাহলে পরিবার, আর মেম্বার্স মানে সদস্য। ঠিক আছে, তাহলে আমার কি লেখার দরকার, পরিবার সদস্য না পরিবার এর সদস্য? তাহলে এর জন্য আমার অ্যাপোস্ট্রফি এস দেওয়া উচিত সেই লজিকে। কিন্তু ফ্যামিলি হচ্ছে নন লিভিং, ফ্যামিলিটা কি নন লিভিং। স্যার কি বলছেন, ফ্যামিলি নন লিভিং? আরে ভাই মেম্বার্সটা লিভিং, মেম্বার্সটা লিভিং, কিন্তু ফ্যামিলি কি, গ্রুপটার নাম হচ্ছে ফ্যামিলি, যে মেম্বাররা ব্লাড রিলেশনে একসঙ্গে থাকে সেই গ্রুপটাকে ফ্যামিলি বলে। তাহলে গ্রুপ তো হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কখনো ম্যাসকুলিন ফেমিনিন অথবা লিভিং কিছুই হয় না, সব সময় নন লিভিং হয়। তাহলে আমাদের যে নিয়মটা রয়েছে ইংরেজি গ্রামারে, সেটা হচ্ছে কিছু স্পেশাল এক্সেপশন বাদ দিয়ে নন লিভিং নাউনের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না। তার মানে যেমন ধর আমরা বললাম যে কলকাতাস কালচার না বলে কি বলি দ্য কালচার অফ কলকাতা, তো সেরকমই ফ্যামিলিজ মেম্বার্স না বলে আমরা বলি দ্য মেম্বার্স অফ ফ্যামিলি বা অফ দ্য ফ্যামিলি, স্পেসিফিক হলে অফ দ্য ফ্যামিলি। বাট মডার্ন ইংলিশে কিন্তু ফ্যামিলি মেম্বার্স চলে, সুতরাং এটা কাটবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, রিসেপশন পার্টি আবশ্যিকভাবে একটা ভুল ইংরাজি, এটা তুমি ব্যবহার করতে পারো না। পরের কোশ্চেন, অন হিয়ারিং ফ্রম ইউ আই উইল কাম নট অনলি টু বাট অলসো হেল্প, এটা আমি একদম প্রথম বা দ্বিতীয় প্রশ্নে বলে দিয়েছি, ইট ইজ আপ টু ইউ।
ওই বাটের পরে উইলটা, হুম, বাটের পরে যে উইলটা রয়েছে, হুইলটাকে কেটে দেবো বলছিস? হ্যাঁ স্যার, দেখ, উইডটা কমন নিতে হবে। না, বাট অলসোটা আছে। অন হিয়ারিং ফ্রম ইউ আই উইল কাম নট অনলি টু দ্য এয়ারপোর্ট, তাহলে বাট অলসোর পরেও আমাকে টু বা প্রিপোজিশন আনতে হবে। যদি না হয় তাহলে বাটের পর কি আছে? উইল আছে, বা বাট অলসোর পর ভার্ব আছে, তাহলে নট অনলির পরেও আমাকে ভার্ব আনতে হবে। নট অনলির পর ভার্ব আমরা তখনই আনতে পারবো আই উইল নট অনলি কাম বাট অলসো বা বাট উইল অলসো হেল্প। এই মাঝখানে উইলটা কেন দেয়া হয়েছে আমি পরে বলছি, ঠিক আছে? খুব ভালো করে বুঝে নে। সবার আগে দেখ, অন হিয়ারিং ফ্রম ইউ, আই এর পর উইল, নট অনলির পর টু, বাট অলসোর পর তো টু নেই বা প্রিপোজিশনের কিছু নেই। যদি তুই লিখিস বাট অলসো ইন কাস্টম ক্লিয়ারেন্স, তাহলে বাকি অংশগুলো হেল্প কোথায় যাবে? সেটাও করা যাবে না। তখন কি করতে হচ্ছে? বাট বা বাট অলসোর পর, মনে কর উইলটা পরেই আছে, এই জিনিসটাকে আপাতত বাদ দে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন উইলটা মাঝখানে এসেছে। মনে কর এই যে উইলটা আছে, এটা মনে কর অলসোর পরে আছে, কোনো আপত্তি নেই, অলসোর পরে উইল আছে, কমন পরে নেব। তাহলে বাট অলসোর পরে কি আছে? উইল হেল্প। তাহলে নট অনলির পরেও কি নিতে হবে? নট অনলির পরেও নিতে হবে উইল কাম। তাহলে আমি সবার প্রথম কি করলাম? আই উইল নিলাম, তারপরে লিখলাম হচ্ছে নট অনলি। কি লিখলাম? নট অনলি, আই উইল নট অনলি। তাহলে নট অনলির পরে কি আসছে? কাম আসছে। নট অনলির পরে কি আসছে? কাম আসছে। এবার কাম আসুক অথবা হেল্প আসুক, ভার্ব আসছে। এবং বাট অলসোর পরেও অটোমেটিক্যালি কি চলে এলো? ভার্ব চলে এলো। তো এইরকম ক্ষেত্রে প্রথম সেন্টেন্সের, এটা শুধু নট অনলি বাট অলসোর ক্ষেত্রে হয়, নট অনলির ক্ষেত্রে যে হেল্পিং ভার্বটা থাকে, যে কমন পার্টটা থাকে, ঠিক আছে, ভার্বের যে কমন পার্টটা থাকে, সেটা বাট অলসোর পরে না বসে বাট আর অলসোর মাঝখানে বসে। খুব ভালো করে বুঝে নাও, এগুলো কিন্তু গ্রামার বইতে খুব একটা থাকে না, এগুলো শুধুমাত্র অ্যান্সারেই তোমরা পাবে। আমরা নট অনলির পরেও ভার্ব ব্যবহার করছি, বাট অলসোর পরেও ভার্ব ব্যবহার করছি। যদি দেখি এই দুটো ভার্বের মধ্যে কোনো অংশে মিল রয়েছে বা সেম রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে বাট অলসোর পরে না লিখে বাট আর অলসোর মাঝখানে লিখব। এবং এটা শুধু ভার্বের জন্য নয়, এটা সাবজেক্টের জন্যেও সমানভাবে প্রযোজ্য। যেমন এখানে কি রয়েছে দেখো ভালো করে, বলা আছে অন হিয়ারিং ফ্রম ইউ আই উইল। যদি কোনো কারণে এখানে এই আই শব্দটা বাট অলসোর পরে থাকতো, কি বললাম? বাট অলসোর পরে যদি আই থাকতো, তাহলে এই আই আর এই আই আমরা না কেটে কি করতাম? বাট আর অলসোর মাঝখানে লিখতাম। তাহলে সেক্ষেত্রে উত্তর হতো বাট আই উইল অলসো হেল্প ইউ। আমি আলাদা করে লিখে দিচ্ছি বিষয়টা, নট অনলি বাট অলসো। যদি দেখো নট অনলি আর বাট অলসোর মধ্যে এইখানে কোনো অংশ কমন আছে, এখানেও যা আছে এখানেও সেম আছে, এমনকি নাউনের প্রোনাউন থাকলেও, এখানে রাজীব থাকলো এখানে হি থাকলো, তাহলে হি মানেও তো রাজীব, তখন হিটাকে আমি বাট আর অলসোর মাঝখানে লিখবো। কিংবা মনে করো এখানে উইল আছে, এখানেও উইল আছে, তাহলে উইলটাকে আমি অলসোর পরে না দিয়ে বাট আর অলসোর মাঝখানে লিখবো। এইটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আচ্ছা, বলে রাখি, এটা কম্পিটিটিভে লাগবে না, ডেসক্রিপটিভ নিজেরা লিখলে তখন কাজে লাগবে। নট অনলি যে সবসময় বাট অলসো দিয়েই ফলোড হবে এমনটা নয়। আচ্ছা, এটা তোমাদের জেনে লাভ নেই, ছাড়ো। আচ্ছা, বলে দিই, নট অনলির সাথে বাট অলসো যেতে পারে, বাট টু যেতে পারে, অথবা বাট অ্যাজ ওয়েল যেতে পারে, ঠিক আছে? তবে নট অনলি বাট টু, নট অনলিকে যদি বাট টু দিয়ে ফলো করাস, তাহলে
বাট আর টু এর মাঝখানে কিছু না কিছু বসবে, মানে পরের সাবজেক্টটা বসবে, সেম না হলেও বাট টু এর মধ্যেই বসবে। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবি। ধর বললাম নট অনলি স্মোকিং বাট অলসো ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি বললাম? নট অনলি স্মোকিং বাট অলসো ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা নট অনলি বাট অলসো গেল। সেম সেন্টেন্সকে আমি যদি নট অনলি বাট টু দিয়ে করি তাহলে অ্যান্সার হবে নট অনলি ড্রিঙ্কিং বাট নট অনলি স্মোকিং বাট ড্রিঙ্কিং টু। বাট টু ড্রিঙ্কিং না, কি হবে? বাট ড্রিঙ্কিং টু ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই সেন্টেন্সটাকে আমি যদি বাট অ্যাজ ওয়েল দিয়ে করি তাহলে নট অনলি ড্রিঙ্কিং বাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যাজ ওয়েল। বা আমি উল্টো বললাম, নট অনলি স্মোকিং বাট ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যাজ ওয়েল। ঠিক আছে? কম্পিটিটিভে শুধু নট অনলির সাথে বাট অলসো হয়, এ বাদে আর কিছু নেই। এগুলো যা পড়ালাম ভুলে যা, কোনো কাজে লাগবে না। স্যার বাট টু বললেন না, টু টি ডাবল ও? টু টি ডবল ও। আচ্ছা, বলো তারপরেরটা। I always prefer working in a relaxed atmosphere than one full of Two. tension and anxiety. টু 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 প্রিপোজিশন প্রেফার টু। ভেরি গুড। এটা আর আলোচনা করলাম না, এটা পরীক্ষায় বহুবার আসে। প্রেফারের সাথে দুটোর মধ্যে হলে আমরা টু ব্যবহার করি। ঠিক আছে? আই প্রেফার টি টু কফি। তবে ইনফিনিটিভ থাকলে আমরা রেদার দেন ব্যবহার করি, লাগে না, ওটা পরীক্ষায় আসে না। 15 নম্বর, এটা লাস্ট করবো আজকে। বলো, ইফ উই হ্যাড মোহন ইন আওয়ার টিম উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। If we had Mohan in our team, we would have won the match. If we had Mohan in our team, we would have won the match. এটা কিন্তু on the match নয়, won, W-O-N. এটার উচ্চারণ ওয়ান হয়, O-W-N, own. আচ্ছা, নো এরর হবে। এটা নো এরর হবে। নো এরর মনে হচ্ছে। না, একটু ভাব। স্যার উড উইন করুন স্যার। না, হ্যাঁ, উড উইন দিলে সেন্টেন্সটা টাইপ 2 কন্ডিশনালে চলে যাচ্ছে, কিন্তু স্ট্রাকচারালি ঠিক, মানে স্ট্রাকচারালি ঠিক থাকলেও মিনিং ঠিক হচ্ছে না। 3 ধরনের কন্ডিশনাল আমরা পরীক্ষার জন্য পড়বো মূলত। আমি খুব ছোট করে বলছি, এগুলো বিস্তৃত নিলে বেটার ক্লাসে 2-2.5 ঘন্টার উপর হবে। শর্টে বলছি, একটা থাকে হচ্ছে সাব ক্লজ, যেটাকে আমরা বলছি ইফ ক্লজ, আর একদিকে থাকবে মেইন ক্লজ। টাইপ 1 হচ্ছে ইফ সাবজেক্ট প্লাস V1, এর এইদিকে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস V0। যেখানে উইলের জায়গায় শ্যাল, শ্যালের জেনারেলি শ্যাল বসে না, উইল, মে ইত্যাদি ইত্যাদি শব্দ বসতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখানে থাকবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, এদিকে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস V0। 3 নম্বর হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এদিকে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। এই দুটো প্রেজেন্টকে বোঝায়। হ্যাঁ, এই যতই পাস্ট টেন্স থাকুক না কেন, এটা প্রেজেন্ট সিচুয়েশনকে বোঝায়, আর এটা হচ্ছে পাস্ট সিচুয়েশনকে বোঝায়। এটার নাম হচ্ছে টাইপ 1 কন্ডিশনাল। এটার ভালো নাম হচ্ছে, লিখে রাখো, পসিবল কন্ডিশনাল। প্রথমটা ভালো নাম হচ্ছে পসিবল কন্ডিশনাল, দ্বিতীয়টা হচ্ছে ইমপ্রবাবল কন্ডিশনাল। ঠিক আছে? দ্বিতীয়টার নাম হচ্ছে ইমপ্রবাবল কন্ডিশনাল, মানে সম্ভাবনা কম, নেই যে তা নয়, সম্ভাবনা কম। এটা কিন্তু পাস্ট নয়। এই যে V2 অথবা উড লিখছো, দিস ইজ পাস্ট সাবজাংটিভ মোড।
মোটটা পাস সাবজাংটিভ, কিন্তু বোঝাই হচ্ছে ভবিষ্যতের মানে দুর্বল সম্ভাবনাকে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আনরিয়াল। ইংরেজিতে এটাকে বলা হয় ইম্পসিবল কন্ডিশনাল। কি বলা হয়? ইম্পসিবল কন্ডিশনাল, মানে দ্যাট ইজ নট লাইকলি টু হ্যাপেন, মানে দ্যাট উইল নট হ্যাপেন, কারণ এটা অলরেডি ঘটে গেছে। তাহলে দেখো এখানে বলছো, এখানে আছে উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, মানে এই স্ট্রাকচারটাকে ফলো করছে। তাহলে এখানে লেখা আছে ইফ, সাবজেক্টের তলায় লেখা আছে উই, তারপরে লেখা আছে হচ্ছে হ্যাড, তারপরে লেখা আছে সচিন। মাথায় রাখো এই যে হ্যাড, এটা হচ্ছে V3 এর থার্ড ফর্ম, ঠিক আছে? তাহলে এই হ্যাডটা নেই। এবার তুমি বলবে যে স্যার আপনি কি করে বুঝলেন এই হ্যাডটা নেই? আমি তো ভাবতে পারি এইখানে যে হ্যাড সচিন আছে, এই যে হ্যাড, এটাই হচ্ছে এই হ্যাড, V3টা নেই। ওরে বাবা, এই হ্যাডটা তো হচ্ছে হেল্পিং ভার্ব আর এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে আমি যদি একটি মাত্র ভার্ব পাই, তাকে আমি হেল্পিং ভার্ব ভাববো নাকি তাকে আমি মেইন ভার্ব ধরবো? ডেফিনেটলি মেইন ভার্ব ধরবো, বিকজ উইদাউট দ্য মানে উইদাউট আ helping verb a sentence can be constructed, but without main verb how can you construct a sentence? তাহলে এখানে তুমি যদি if we had সচিন পাও, তাহলে মাথায় রাখবে এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, যেটা মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে যেটা মিসিং আছে সেটা হচ্ছে এই প্রথম হ্যাডটা, হেল্পিং হ্যাডটা মিসিং আছে। তাহলে অ্যান্সার হবে if we had সচিন in our team। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম, if we had got সচিন, তো এখানে গটের যা মিনিং, এখানে এই গটের পরিবর্তে গেটের থার্ড ফর্ম যেমন হ্যাড, এই গট, তেমনি হ্যাবেরও থার্ড ফর্ম হ্যাড। এই হ্যাডটা হেল্পিং ভার্ব, হ্যাঁ এই হ্যাডটা হেল্পিং ভার্ব। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আমি 10 নম্বর কোশ্চেনটা একবার দেখে নেব। এসকেপের সাথে তো ফ্রম এক্ষেত্রে হওয়া উচিত নয়, তার কারণ হচ্ছে এসকেপ নিজে ট্রানজিটিভ ভার্ব এবং এখানে ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে, তাহলে এসকেপ বিং রান ওভারই হওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে ধরানোর জন্য। আমি তাও এটা একবার দেখে নেব। ঠিক আছে, কি অ্যান্সার করা আছে আমি দেখিনি, বইটা অ্যান্সার করা আছে কিনা। চলো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। গুড নাইট সবাইকে। স্যার আমারটা একটু দেখে দেবেন স্যার, গুড নাইট স্যার। পাঠিয়েছি লিখা। স্বরূপ আমাকে একবার পিং করে দে। হ্যালো স্বরূপ, থাকলে আমাকে একটু পিং করে দিস। গুড নাইট সবাইকে।